দেখেন আপু, আমার হাজবেন্ডও না আমাকে রেখে অন্য মেয়ের সাথে এরকম অ্যাফেয়ার করে, আপনিও করেন। তখন আমার না কেমন অদ্ভুত লাগলো যে কি বলে মেয়েটা, ভয় লাগতেছে বিয়ে জিনিস ওরকম হলে আমি আব্বুকে ছাড়া করবো না, কারণ আমার আব্বু আমাকে অনেক আদর করে বলে। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন? আমার নাম নিশি। নিশি, নিশি আপনি কোথা থেকে এসেছেন? আমি মগবাজার থেকে। ওকে, আপনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের কিছু বেসিক নিয়ম রয়েছে, সেই বেসিক নিয়মগুলো যদি আপনি একটু ফলো করতেন, যেমন আপনার বয়স, আপনি পড়াশোনা করছেন কিনা? আমার বয়স হচ্ছে 24, আর আমি আবার ইস্ট ওয়েস্টে পড়তেছি। আপনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়ছেন, নিশি, এবং ও থাকে হচ্ছে মগবাজারে, রাইট? ওকে, প্রিয় শ্রোতা, আমরা যে বন্ধুটিকে পেয়েছি সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, বয়স 24, ওর নাম হচ্ছে নিশি এবং ও মগবাজারে থাকে। ওর জীবনের গল্প আজকে আমরা আমাদের হ্যালো 8920 তে লাখো শ্রোতাকে শোনাবো। তো নিশি, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি আমার ছোটবেলা থেকে শুরু করতে চাই। জি প্লিজ। আমরা 2 বোন, জি, এক ভাই। আমার বাবা মা আমাকে মানে সবসময় খুব আদর করতো। 2 বোন বললেন আপনারা এবং এক ভাই, মানে একটু ক্রমানুসারে বলবেন, কে বড় কে ছোট? আমি হচ্ছে সবার বড়। আপনি সবার বড়, ওকে। আর আমার মেঝো বোন, তারপরে ছোট ভাই। এমনিতে বাবা কি করেন? সার্ভিস হোল্ডার। সার্ভিস হোল্ডার, উনি কি গভর্নমেন্ট জব করছেন নাকি বেসরকারি? গভর্নমেন্ট জবের সার্ভিস হোল্ডার, এবং মা সম্ভবত গৃহিণী, রাইট? ইয়েস। ওকে। তারপর ছোটবেলার কাহিনী হচ্ছে যে কোচিং এ যেতাম। আমার দুনিয়া ছিল বাসা, কোচিং আর স্কুল, এগুলোই। ছোটবেলা থেকে আপনি কোচিং করছেন? মানে জন্মের পর থেকে কোচিং না, যখন মানে এগুলোই ছোটবেলা কোচিং, মানে এই কটাই ছিল আমার দুনিয়া। আমি কোচিং বলতে বোঝাচ্ছি যে আপনি কোন ক্লাসের কথা বলছেন? কোচিং তো করি ক্লাস 3 থেকে। ক্লাস 3 থেকে কোচিং? আর কিসের কোচিং এটা ক্লাস 3 থেকে? কোচিং বলতে ম্যাথ করতাম। ক্লাস 3 বাচ্চাদের জন্য কোচিং সেন্টার আছে? আসলে কোচিং না, টিউশনি যেটা বলে, টিচারের বাসায় যেতাম। টিচারের বাসায় যেতেন, ওকে, এটাকে কোচিং বলে অনেকে। ওকে, আমার ঠিক জানা ছিল না। আমরা কোচিং সেন্টার বলতে যেটা বুঝি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিংবা 8-9 যেটা করে আর কি। ওকে, এটা এক ধরনের কোচিং, ফাইন। এটা আমি বলতেছি আমি যখন ক্লাস 10 এ পড়ি, তখন মানে আম্মু আমাকে কোচিং এ নিয়ে যাচ্ছিল। কি ওই সময় মোবাইল, মানে নতুন নতুন মোবাইল আসছে, 2004 এর এটা কাহিনী। তো আমার পাশে একটা লোক বসেছিল রিক্সাতে। তো সে কি করলো, মোবাইলে এমন ভাবে ধরলো, ইঞ্জিনিয়ার মানে মোবাইলে 1/3 বাইরে, হাতের মধ্যে মনে 1 ভাগ মানে মোবাইলটা আসা। তো আমি দুষ্টুমি করে আম্মুকে বলতেছে কি যে আম্মু, মোবাইলটা টান দিয়ে নিয়ে যাই কেমন হবে, আমাদের সাথে আগে চলে যাবে। তো আম্মু বলছে ছি এসব কি। তো এটা আমার আম্মুর কাছে অনেক লাগছে। লাগার পর আমার আম্মু এরপর থেকেই মাথায় টেনশন, আমার মেয়ে কেন মোবাইল নিয়ে এরকম বললো, ওকে মোবাইল কিনে দিব। তখন আমি ক্লাস 10 এ পড়ি, কোচিং করতেছি। তারপর আমার আম্মু মোবাইল কিনে দেয়, একটা 20 না 25 হাজার টাকা দিয়ে একটা মোবাইল কিনে দেয়। তখন তো কারোই মোবাইল নাই। দাঁড়ান, আমি একটু থামাতে চাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে আপনি এক চান্সে ক্লাস 10 এ চলে আসলেন। আমরা আরেকটু জানতে চাই পিছনের কিছু, মানে 10 এর ওখান থেকে আর কি বুঝতে শুরু করলাম। তো ওখান থেকে লাইফটা আসলে ওখান থেকে বুঝতে শুরু করেছেন। তার আগে একটু পারিবারিক এনভায়রনমেন্টে জানতে চাই। আপনি পরিবারের সবচেয়ে বড় সন্তান, পারিবারিক স্কুলিং বা যদি বলা যেতে পারে যে আপনার বড় হওয়াটা কেমন ছিল, আদরের ছিলেন নাকি মাঠটার খেতেন? অবশ্যই আদরের ছিল, বাট আমি একটু দুষ্ট ছিলাম। আমি আর আমার মেজো বোন হচ্ছে ফেভিকল, যেখানে যাবো ঘুরতে ওকে নিয়ে যাবো। আর দেখা যেত কি ঘুরতে যায় আমার প্ল্যানে ও যায়, এইটা আমার বাসার ফ্যামিলি কেউ পছন্দ করতো না। মানে আমার হয় না যে বাবা মা বোনরা মিল থাকলে খুশি, আমার বাবা মা বোনের বোনে মিল থাকলে আরো বকে দিত, নিশ্চয়ই কোনো প্ল্যান করতেছে, ঘুরতে যাবে, দুজনে মিলে একটা শয়তানি বুদ্ধি কিছু একটা বের করছে। দেখা যেত আমরা দুজন গল্প করতেছি, আমার আব্বু আম্মু আসছে, দেখা যেত ঝগড়া একটা ভাব করতাম, হ্যাঁ এটা ধর এটা, আবার চলে গেলে মিল। তো এরকম করতাম, মানে আলাদা আলাদা থাকতাম। আর দুজনে যখনই কোথাও ঘুরতে যাব সারাদিন রাত আলোচনা। দেখা যায় অনেক রাতের বেলা মানে আম্মু উঠে দরজার পাশে কান দিয়ে থাকে যে কি প্ল্যান করছে এমন হয়। আর খারাপ লাগতো। ছোট ভাইটার ভূমিকাটা কি থাকতো এখানে? ছোট ভাইটা বুঝাইলে বুঝতো, মাঝে মাঝে যদি বকা দিতাম বলতাম তুমি যে সেদিন দেখলাম ঝগড়া করছে, আসলে ওরা আগে থেকেই শিখাই নিচ্ছে, এখন কোনো ঝগড়া ছিল না এরকম। তো 2-3 দিন এরকম হয়েছে, এরপর সিরিয়াস ঝগড়া দেখাইতাম। যাই হোক, এটা না এখানে একটা মজার চিত্র দেখলাম আমরা সাধারণত, যে পিঠে পিঠে ভাই বোন হলে দেখবেন যে দহরম মহরম সম্পর্ক হয়। ছোটবেলা আমরা দুজন কেউ কাউকে দেখতে পারতাম না, ও আমার থেকে একটু সুন্দর ছিল, ফর্সা ছিল, ওর দেখতে পারতাম না। ভাই বোনদের মধ্যে জেলাসিটা চলে আসে, মানে ও তো 1.5 বছর ছোট, চলে আসতো, আমাদের লম্বা ছিল। কিন্তু যখন একটু বুঝতে শুরু করলাম তখন ওর মধ্যে অনেক মিল, মানে ঘোড়াটা বুঝলাম যে ঘোড়া জিনিসটা কি, ঘুরতে যাওয়া, একা একা তো ঘোরা যাবে না, সুতরাং সাথে একজন বোনকে রাখা দরকার এরকম। তারপর বাসা থেকে না বলে অনেক জায়গায় গেছি। একবার ফ্যান্টাসিতে গেলাম, আমার কাজিনকে নিয়ে গেলাম। তো ওর মায়ের সাথে খুব ফ্রি, ছেলে মানুষ, তো ওর মাকে যাওয়ার সময় বলছে আম্মু আমি ফ্যান্টাসিতে যাচ্ছি, সাথে নিশিরা যাচ্ছে।
আমার বাবা ওর সাথে মিশতে দিবে না, নিশ্চয়ই কাহিনী করবে। আমি বাসায় বললাম যে আমার ফ্রেন্ডের বাসায় ম্যাট্রিক পরীক্ষা উপলক্ষে তো মিলাদ হবে, তো আমার সকাল থেকে থাকতে হবে, কোনো ভাই বোন আমার হেল্প করতে হবে, আস্তে আস্তে রাত হবে, বলতে যাও সমস্যা নেই। গেলাম ফ্যান্টাসিতে, আমার সাথে আমার বোন গেল। যাওয়ার পর বোনের নামটা কি ছিল? দিশা। ওকে, দিশা আপনার সঙ্গে গেল। দিশা, নিশি, অদ্ভুত অদ্ভুত নাম। ও বয়সের ডিফারেন্স কত ছিল আপনার সঙ্গে? 1.5 বছর। 1.5 বছরের বয়সের ডিফারেন্স, তাহলে তো খুব বেশি ডিফারেন্স না। ওকে, হ্যাঁ। তারপর গেলাম, যেতে যেতে ওখানে 12টা-1টা বেজে গেল। তারপর ড্রেস চেঞ্জ করে এত টাকা দিয়ে ঢুকলাম ওখানে, প্রায় 550 টাকার মতো। ফ্যান্টাসি কিংডমে ঢুকতে হলে ড্রেস চেঞ্জ করতে হয়? ওয়াটার কিংডম। ওয়াটার কিংডম, ওকে। ওয়াটার কিংডমে গেলাম, তারপর এত টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম, প্রায় 1200 টাকার মতো দুজনে লাগলো। ঢুকে ড্রেসটা চেঞ্জ করে বললাম কি ফোনের কি অবস্থা, কন্ডিশনটা দেখে রেখে দিব। কোন ফোন? যে ফোনটা কিনে দিল আপনার আম্মু আপনাকে? হ্যাঁ, ওকে। ওই ফোনটা দেখি, ফোনে কলের পর কল, 11টা মিস কল। আমি বললাম যে আমার আম্মু এতবার ফোন ধরলাম, আমার বাবা ফোন দিছে, তুই কোথায়? বলি আব্বু আমি তো ওদের বাসায়। বলে ওর মাকে দে। আমি পুরো অবাক হয়ে একটু আমরা এখান থেকে একটু ফিরবো। প্রিয় শ্রোতা, বুঝতে পারছেন যে ক্লাইম্যাক্স প্রথমেই শুরু হয়ে গিয়েছে। ফোনের ব্যাপারটাতে আরেকবার একটু আসতে চাই, আমি একটু ফ্ল্যাশব্যাক করতে চাই। ফোনটা আপনার আম্মা আপনাকে কিনে দিল এই কারণে, খুব মজা করে আপনি পাশের রিক্সায় কোন এক ভদ্রলোক ফোনটা হাতে ধরেছিল, প্রায় অনেকখানি বের হয়েছিল। আপনি আপনার মাকে বলছিলেন যে আমি যদি এখন থাবা দিয়ে বা ফোনটা নিয়ে যাই, আমাদের রিক্সা তো আগে চলে যাচ্ছে। ছোটবেলায় এটা খুব স্বাভাবিক হতেই পারে, এই ধরনের কুবুদ্ধি মাথায় আসতেই পারে। তো এটা নিয়ে আপনার মা খুব চিন্তিত হয়ে যাওয়ার পরে আপনাকে খুব দামি একটা সেট কিনে দিয়েছিল ক্লাস 10-এ থাকা অবস্থায়। কম দামি সেটই অনেক দামি, সিমের দাম সেই সময়টাতে। 10,000 টাকা। হ্যাঁ, সেই সময়টাতে লাল লাল সিম ছিল, আমার মনে আছে। কত টাকা দাম ছিল সেই সময়টাতে ফোনটার সব মিলিয়ে? 23 অথবা 25। সিম এবং ফোন সহ 23 অথবা 25,000 টাকা দিয়ে মা যাতে সন্তান অন্যদিকে না যায় সেটার জন্য, দিস ইজ এ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট, সেটার জন্য তাকে একটা ফোন কিনে দেওয়া হলো 23 কিংবা 25,000 টাকা দিয়ে সেই সময়টাতে। হ্যাঁ, তারপর সেই ফোন আসছে ফ্যান্টাসি কিংডমে যাওয়ার পর। বলে ওর মাকে দে। আমি বললাম আব্বু দিচ্ছি, দাঁড়াও। এখন দিচ্ছি বলে এদিক ওদিক তাকাচ্ছি, কাকেও পাচ্ছে, মানে একটা মেয়ের টোন দরকার। দেখি একটা মহিলা ছেলে মেয়েকে নিয়ে আসে, উনি বসে আছে গাছের নিচে, কোনো কিছুই না বলে কানে ফোন দিয়ে বলে, গানটি আমার আব্বুর সাথে কথা বলে না, আমার আব্বু মিথ্যা বলছি তো, আপনি বলেন যে আপনার ফ্রেন্ডের মা। তো উনি ফোনটা শুনলো, ফোনটা কানে বল কি বলবো, আর আমি ফোনটা রেখে দিচ্ছি। পরে আব্বু তখনই বুঝে গেছে, আর তো ফোন ধরি না, এখন কি পানিতে নামবো, কি দেখবো, কি ছবি তুলবো, চায়ও না মন যে এত টাকার গোষ্ঠ এমনিতেই শেষ, কোনো মজাটাই মাটি গেছে পুরা। চলে আসলাম দূর। এরপর আবার বাসে আসলে তো অনেক টাইম লাগবে, ওয়েট করতে হবে। আমি কাজিনের থেকে কিছু টাকা ধার নিয়ে ট্যাক্সি ক্যাব নিলাম। পরে বাসায় এসে বকাম, আমি গেলাম, আমার ছোট বোনটা গেল। পরে ঘরে ঢুকবো দেখি আব্বু বারান্দায় দাঁড়ায় আছে। এখন ছোট বোন দেখ তুই এগে যাবো, তুই এগে যা, এরকম করতে করতে রিক্সা তো বাসের সামনে। এখন বলে আমি নামি, আবার চিন্তা করলাম যে দরজা খুলে যদি ছোট থাপ্পড় মারে, তারপর কি করবো, দেখে টাকায় আছে তো। এখন বড় গেলাম, আমি আগে ঢুকে গেছি, আমার ছোটটাকে বেদ দিছে 2-3টা চট থাপ্পড়, খারাপ লাগছে আসলে। পরে বলি কিভাবে জানলো, এটা জানার তো কোনো ওয়ে নাই, কারণ পাশে থেকে বলে গেছি। পরে জানতে পারলাম আমার যে খালাটা ছিল, ও আমার আম্মুকে ফোন করে বলতেছে যে আমার ছেলেটা গেছে, ওর কাছে তো ফোন আছে, ফোন নাম্বারটা কত, আমি ল্যান্ডফোন থেকে ফোন দিব। এটাই হচ্ছিল মেইন কাহিনী, মানে আমার খালাটার মাধ্যমে জানতে পারছে। গেল, অনেক বকা দিছে, আমাকে মারেনি, বকা দেওয়ার পর কি করবো, দুইজনে আলাদা আছি, খারাপ লাগতেছে এত, মানে ওই সব নতুন প্যান্ট আছে, এক একজনের গেট আপ, মানে সবকিছু নতুন, বাইরে একটা কান্ট্রি মনে হয়েছে মানে। ওই সময় তো এত কিছু ভালো সুন্দর ছিল না, ওইটাই ফ্যান্টাসি কিংডমটাকে নতুন, মানে একদম বাইরের দেশের মনে হচ্ছে। ওকে, সুন্দর লাগছে। দুজনে আলোচনা করবো, পেট ফেটে যাচ্ছে, এই আলোচনা করবো, এই মেয়ে যে করছে, এরকম করছে, কিন্তু আলোচনা করতে পারতেছি না। তারপর কি করবো, গেল বলে 2-3 দিন যা কেমন। আর ও তো এমনিতে আমার ছোটটা তো আমার সাথে কথা বলে না, ঘুমাই খেয়েছে, আমি খাইনি। আবার যেমন ঠিক হয়ে গেল, আবার এরকম করে। তারপর পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা চলতেছে, আবার প্ল্যান করলাম যে ফ্যান্টাসি দেবো, তো মজা করতে পারি, এবার করা প্ল্যান করবো যে কেউ ধরতে না পারে। ও কি বললো, ও তো তখন ক্লাস 8-এ পড়ে, তো ও বললো যে আমি আমার স্কুলের পিকনিকে যাব। তো ও বললো ঠিক আছে যাও। আর আমি বললাম যে আচ্ছা, আমার একটা ফ্রেন্ডকে আমার আম্মু খুব মানতো, ভিতরে একটু আদব কায়দা ছিল, তোকে খুব মানতো। তো আমি ওর বাসার কথা বলে আমি বললাম আম্মু আমি ওর বাসায় যাব, তো একটা গাড়ি ভাড়া করলো, আমার কাজিনই গাড়ি ভাড়া করলো, ওরাও ফ্রেন্ডরা মিলে যাবে। তো এইটাই বললাম যে আম্মু আমার ফ্রেন্ডটা গাড়ি পাঠাচ্ছে, আমাকে থাকতে হবে ওদের বাসায়, সকাল থেকে বিকেল পর্যন্ত থাকবো। তাই বিকেল বললাম, কারণ রাত বলে বুঝে যাবে ফ্যান্টাসি, এর আগে একবার হয়েছে এই কাহিনী। তো আবার 2 বোন ব্যাগের ভিতর ড্রেস নিয়ে গেলাম, ফ্যান্টাসিতে গেছি। এবারও ধরা খেলাম, এবার ধরা খাইছি একটু পরে খাইলাম, যেমন
বিকেলের দিকে আমার বাবা জানতে পারলো যে আমার ফ্যান্টাসিতে গেছি। কারণ হচ্ছে আমরা সব কাজিনরা মিলে যাচ্ছিলাম, আমার কাজিনদের ফ্রেন্ডরা ছিল। তো আমরা একটা প্যাকেজে যাচ্ছিলাম, যে এই প্যাকেজে গেলে একটু কমে যাওয়া যায়, সবার এটা আছে। তো এই প্যাকেজে আমি কথা বলছিলাম অফিসে গিয়ে, তো প্যাকেজে যে কাগজগুলো ছিল না, কাগজগুলো আমি বাসায় রাখছি। আমি বলছি এগুলো বুঝবে না, কেউ দেখবে না, কিন্তু আমার আব্বু মনে বুঝে গেছে। বলে আজকে যেহেতু দুজনই না, আজকে তাহলে আগের মতো হচ্ছে। এরপর আবার চলে আসলাম, এবার ফোন টোন কিছু দেয় না, চলে আসলাম আবার দুজনকে সে আগের মতোই। এবার আমাকেও একটা চর মারছে, যাই হোক চর পারলো, গায়ে লাগলো না। মোরও হাসি আসতেছিল যে দ্বিতীয়বারের মতো ধরা খেলাম, লজ্জা লাগতেছিল, কারণ আগে অনেক বকাবকি করছিল। আমার আম্মু বলে লজ্জা থাকলে জীবনও যাইতি না তোরা দুইটা। পরে এটাও গেল কয়েকদিন পর। এরপর আমার ম্যাট্রিক পরীক্ষা শেষ হলো, একটা ঈদ আসলো। ঈদের পরের দিন আমার কাজিনকে ফোন করলাম, কি করতেছো? বলে আমরা কালকে মানে দ্বিতীয় দিন ফ্যান্টাসিতে যাব, রেডি হচ্ছে সবাই। তো আমার লোভ সামলাইতে পারলাম, আমিও যাবো, নিয়ে যাও। তো বলে দেখ তোমার জন্য আমি বারবার বকা খাই, আমি তোমাকে নিতে পারবো না। বলি দেখ ভাই, আমি টাকা দিব, তুই আমাকে নিয়ে যা। তারপর কি করলো, তৃতীয়বারের মতো আবার গেলাম। এরপর মানে ধরা খাইছি কি বুঝে গেছে, আমার জুতায় কাদা লাগানো ছিল, তারপর ব্যাগে ওই যে ভেজা কাপড়গুলো ছিল, ফ্যান্টাসি কিংডমে অনেক ওজন ছিল। মানে এরপর বাসা থেকে আসে আব্বু আমার ভাইটা করছে ওদের ব্যাগ চেক করো, ব্যাগ চেক করে দেখে জিন্সের প্যান্ট টপস এগুলো মানে ভেজা ভেজা ওজন হয়ে আসছে। পরে আব্বু যা, এবার তোদেরকে আর মারবো না, তোদের লজ্জা সরম নাই, যা যে যা ইচ্ছা কর। তো এগুলো ছিল ছোটবেলার 2004-05 কিছু মজার কাহিনী। মোবাইল যেটা কিনে দিল, ভালো লাগে না, মোবাইল নিয়ে বসে আছি রাতের বেলা, কোনো খালি গেম খেলতাম। তো আমাদের ল্যান্ডফোনও ছিল। এর মাঝখানে আমি পিকনিকে গেলাম ম্যাট্রিক পরীক্ষা দিয়ে, তো ওখানে নেটওয়ার্ক ছিল না, নতুন ফোন, নেটওয়ার্ক খুব কম ছিল, গাজীপুরে যাচ্ছিলাম। তো আমার আম্মু বাইরে থেকে মানে ফোন ফ্যাক্সের দোকান থেকে আমাকে অনেক ট্রাই করতে পারিনি, অনেক টেনশন করতেছিল যে হাতে একটা মোবাইল, বাইরে গেছে কি না কি হয়, আবার অ্যাক্সিডেন্ট হতো অনেক। কি করলো আমার ওই ফোন ফ্যাক্সের দোকানের লোকটাকে বললো কি আচ্ছা এই নাম্বারটা ট্রাই করবেন, যদি হয় তাহলে বলবেন এই আমার বাসার নাম্বার একটা ফোন দিতে, আপনি এই নাম্বারটা দিয়ে গেল। তো ওখানে অনেক ছেলেরাই ছিল, আম্মু আর খেয়াল করেনি। পর থেকে আম্মু বাসার ল্যান্ডফোন অনেক রং নাম্বার আসতো, আসলে কথা বলতাম না, যে রং নাম্বার রেখে দিতাম। এরকম করতে করতে একটা ছেলে প্রায় ফোন করতো, কি ব্যাপার বলি, জিজ্ঞেস করি, বলে হ্যাঁ রং নাম্বার হয়েছে আপু, একটু কথা বলেন, মন খারাপ, এটা আজকে বৃষ্টি হয়েছে আপু, মন খারাপ, কথা বলেন। এরকম বলতে বলতে কথা বলতাম। পরে আমি বললাম ভাই একটা কাজ করেন, আপনি আমার ফোনে ফোন দেন, মোবাইল ফোনে ফোন দেন। তারপর আপনি কি যেচেই তাকে ফোন নাম্বারটা দিয়ে দিলেন, নাকি আপনারও কিছুটা দুর্বলতা তৈরি হয়েছিল? আসলে সত্যি বলতে আমি দিয়েছিলাম নাম্বারটা, কারণ আমার ল্যান্ডফোন নাম্বারটা আমার আম্মুর রুমে ছিল, তো কথা বলতে প্রবলেম হইতো। তার মানে আপনি নিজেও চাইতেন তার সাথে আপনি কথা বলতে? ভালো লাগতো আর কি, বাসায় থাকতাম। কি বলতো আপনার সঙ্গে? কেমন আছো, মানে আননোন টাইপের কথা, মানে ওরকম আমি কেমন আছি এরকমও না, কি বলতো মনে নাই। তারপরও মানে ওরকম কোন কিন্তু এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছিল, রাইট? ভালো লাগে, হ্যাঁ। যেমন আমি কোশ্চেন করতাম আপনি কেন ফোন দিচ্ছেন, আপনি এরকম করেন, মানে এরকম একটা ভাবের মধ্যে নাম্বারটা দিয়ে দিলাম। যাই হোক তারপর তখন সিম ছাড়লো লটারি, তো আমার বাসায় 3টা পাইলাম, আমি পেলাম, আমার নামে ছাড়লো, আমার চাচা নামে ছাড়লো, আমার বাবা একটা পেলো। তো 3টা সিমের মধ্যে একটা সিম আমি ওইটা ইউজ করলাম। আমরা আসলে দুজন এক এরিয়াতেই থাকতাম, তো ওই ছেলেরও একটা সিম ছিল, ও পাইছে। যাই হোক ছিল 65 পয়সা, রাতের বেলা সারা রাত কথা বলতাম, কি বলতাম মনে নাই, তবে কথার মতো কথা বলতাম না, ফালতু ফালতু এরকম কথা বলতে বলতে তবু বোর হয়ে যেত। তখন আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 10? ম্যাট্রিক পরীক্ষা দিলাম। ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেলার পরের সময়টা? হ্যাঁ, অবসর সময়টা 3 মাসে লং টাইম একটা ছুটি থাকে। ইনফ্যাক্ট এখন ছেলে মেয়েদের ওই ছুটিটা থাকে না, কারণ ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে তারা যেভাবে প্রিপারেশন নেয় কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য। ওকে, হ্যাঁ। তারপর হচ্ছে আমি একটা ওই টাইমে একটা আমার পাশে পিচ্চিকে পড়াইতাম, তো পিচ্চি একদিন বলতেছে যে আপু তোমার গলা ফোনে অন্যরকম লাগে। তুমি কিভাবে শুনলা? আর কিনা আমার ভাই আর একটা ফ্রেন্ড তোমাকে তোমার গলা লাউডে শুনাইছে। তখন পিচ্চি ক্লাস 2-তে পড়ে, ও না বুঝে এই কথাটা বলছে। আমি তোমার ভাই আর ফ্রেন্ড আমার কথা লাউডে শুনাইছে কিভাবে? মানে তোমার ভাই ফ্রেন্ডকে দেখাতে পারবো? হ্যাঁ তোমার পাশের বাসাই তো বাসা। আমি মানে পরে এর মাঝখানে একটা কাহিনী হচ্ছে, ম্যাট্রিক পর আমি গান শিখতাম, তো আমার আম্মু আমাকে গানে দিচ্ছিল, বাট আমার ইচ্ছে ছিল নাচে। লেটস প্লে দ্য মিউজিক। আমরা তো রেডিওতে নাচ দেখাতে পারবো না, গান নিশ্চয়ই শোনাতে পারবো। আচ্ছা, গানটা শেখা হয়নি, নাচ শখ ছিল। তো আবার আম্মু কি করলো, আমাকে গানে ভর্তি করে চলে আসলো, জানালা দিয়ে দেখতাম মেয়েরা নাচতেছে। ওই সময়টাতে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে? অবশ্যই সময়টা।
নাচতেছে, আমার কাছে এত খারাপ লাগে, বুদ্ধি করলাম আমরা 2 বোনই, মেজোটা আর আমি, চল আমরা নাচে চলে যাই, গান গেয়ে কি হবে বল, আল্লাহ গুনা দিবে, নাচে চল। নাচে গুনা দিবে না? না, নাচতে। তো তারপর করলাম কি, আমরা 2জন গানের ক্লাসে না গিয়ে নাচের ক্লাসে নাচ শিখতাম। তারপর আমার আম্মু একদিন বাসায় কেউ জানতো না যে আপনারা নাচ শিখছেন? বাসার কাছে আমরাই চলে আসতাম 2জন একা একা। তো আমার ছোট বোনটা যেতে পারলো না, 8 বৃত্তি পরীক্ষা, তো ও আর অফ করে দিল, আমি একা একা যাওয়া আসা করতাম। তো আমি একদিন আসতেছিলাম, এ থেকে মাগরিবে আজান দিচ্ছে, মানে আমি যাচ্ছিলাম, একটা ছেলে আমার পাশ দিয়ে যাচ্ছিল, মোটা করে লুঙ্গি পরা, ডোলারা গেঞ্জি পরা, আমি ওর দিকে ড্যাম কেয়ার ভাবে তাকে আল্লাহ, ছেলের কত কষ্ট, চেহারা দেখতে সুন্দর না, ওদের একটা ভালো সুন্দর মেয়েকে পছন্দ করে জীবনে বলতেও পারবে না, কারণ মেয়ে তো একটা থাপ্পড় মারবে ওকে, এরকম করে আল্লাহ জানে কে বিয়ে করে। তখন মাগরিবে আজান দিচ্ছিল, আমার মন আবার আমাকেই বলতেছে, দেখ তোর কপালে পড়ে, এটা কি আমার কপালে পড়বে, আমার বাবা জীবনে এরকম মোটা ছেলেকে বিয়ে দেবে না, আবার আমি তো প্রেম করে জীবনে বিয়ে করবো না, এই ছেলেকে প্রেম করা অসম্ভব। এই সময় ক্লাস 10-এর এই মেন্টালিটিটা আমার মনে হয় ছেলে মেয়ে নির্বিশেষেই থাকে, অনেক বড় একটা স্বপ্ন থাকে বুকের মধ্যে, অনেক বড় কিছু হাম্বড়া একটা ভাব, হ্যাঁ খুব ন্যাচারাল, এটাকে আসলে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। হ্যাঁ, তারপর তো ওই যে ওইটা দেখলে কষ্ট লাগতো, মোটা ছেলে দেখতে সুন্দর না। কোথায় থাকতো? সবসময় ওখানে থাকতো? ওইখানে একই এরিয়াতে থাকি, দেখলে দেখা হইতো, নামাজ শেষে যেত, যখন মাগরিবের সময় বাসায় যাচ্ছিলাম, নামাজে যাচ্ছিল এরকম। তারপর আমাদের বাসার পাশে ছাদে উঠতো, কবুতর পালতো, তো দেখতাম। কবুতর পালতো? হ্যাঁ, খালি উঠে হাতে তালি দিত, হাতে তালি বুঝতাম ওইটা ছাদে উঠতাম। তো দেখলো আমি ফোনে কথা বলার সময় বেশি একটু হাতে তালি দেয়, দেখা আরই করতাম না, বাট এই তো। তারপর আমি আমার স্টুডেন্টকে বললাম, দেখো তুমি আমাকে দেখাইতে পারবা? বলে কি, তুমি একটা কাজ করো আপু, তোমার ল্যান্ড ফোনে ফোন দিব, তখন তুমি তোমার জানলা দিয়ে তাকাও, আমি ল্যান্ড ফোনে ফোন দিবে। ওই সময় কিন্তু অনেক কথা বলা হয়ে গেছে, 2-2.5 মাস লং টাইম, রাত ভর্তি কথা। বিকেল বেলা হাতে তালি দিতেছে, দেখতেছি, নামাজ পড়লাম, তারপর আমি স্টুডেন্টে ফোন দিলাম, আপু ভাইয়া তো ছাদে। কোন দিকে ছাদটা বলতে পারবো কি? এই দিকে ছাদে। তাকায় আমি বিশ্বাস করতে পারি না, এই ছেলে তো কথাই বুঝে না, এই ছেলে না, অসম্ভব। আর কি, হ্যাঁ এটাই তো সে, ওই কবুতর। হ্যাঁ, সেই মোটা ছেলে, সেই কবুতরটা, যাকে দেখে আপনার মোটেও পছন্দ হতো না এবং চিন্তা করার ধারণার বাইরে ছিল, সেই ছেলের সাথে আপনি ফোন এতদিন যাবত কথা বলছেন, এবং রাতের পর রাত। মাশাআল্লাহ, দিস ইজ কল্ড ড্রামা। এই জন্যই বলে থাকি, লাইফটা আসলে না, মানে জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। ওর সাথে আপনার বয়সের ডিফারেন্স কত ছিল? 5-6 বছর। খুব বেশি ডিফারেন্স না। কেন, যখন আপনারা ফোনে কথা বলতেন তখন আপনারা জানতে চাননি কোথায় থাকেন বা কি করেন, বা কোথায় থাকো, তুমি কোথায় থাকো? আসলে সবসময় তো ঝাড়িয়ে পড়তাম, আপনি আমাকে কেন ফোন দেন, মানে ফোন দিলে ঠিকই কথা বলতাম, অনেক লং টাইম হইতো, কিন্তু কখনো পার্সোনাল ভাবে জিজ্ঞেস করিনি, নামটাই শুধু বলছিল, তুচ্ছ-তাচ্ছিল্যের মধ্যে রাখতেন। হ্যাঁ, আরাফাত নামটা তখন বলছিল যে আরাফাত। তারপর না আমি শিওর যেমন বললাম, কারণ একই আজান শুনতে পাবো, আমি এসা পর্যন্ত ওয়েট করলাম, সময় আর কাটে না, মাগরিব শেষ, এসা ওয়েট করলাম যে আজানের সময় ফোন করবো, ওই আজান শুনতে পাবো। সে কি চালাক, আজানের সময় ফোন ধরেনি। তারপর আবার শুক্রবার দিন, যেমন জুম্মার, এটা মসজিদ পাশে, ফোন দিছি, দেখি জুম্মার সেম কথা, তো আমি ফোন করলাম, রেখে দিলাম। তারপর মন মানতে চাইতেছে না, যে মানে শিওর হওয়ার জন্য, মানে জুম্মার শেষ মানে আপনার পাশের মসজিদের যে কথাটা আপনি শুনতে পাচ্ছেন এখান থেকে, ওর ফোনে ঠিক সেই কথাটাই আসছে, তাই তো? ওকে, হ্যাঁ। তারপরও মন মানতেছে না, আল্লাহ যদি মিথ্যা হয়। ওদিন রাতে কথা বললাম, অতটা মন ভালো ছিল না, বলো আচ্ছা দেখা করি আমরা, বলো বল কি, আচ্ছা ঠিক আছে কালকে দেখা করবো। তাহলে দূরেই ছিল না, কখনোই না। কালকে 12টা হয়েছে, ডাক দিলাম, বল কি আসলে কি আমার বাবা অসুস্থ হয়ে গেছিল, তো এই জন্য এরকম। সে 2-3 দিন এক কাহিনী, বুঝলাম যে এটাই সেই ছেলে। তারপর আমি ওই বাসার উপর দিয়ে যেতাম, ওখানে যাওয়া লাগতো মাঝে মাঝে, উপর দিয়ে পানি ফেলাইতো, তো আর কথা বলা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর দেখলাম কি, খুব দেবদাসের মতো ছাদে উঠে বসে থাকেন। প্রথম খুব খারাপ লাগতো, মানে আসলে মানাইতে পারতাম না, হয়ে গেছে স্টেপ বাই স্টেপ, বাট নিজেকে মানাইতে পারতাম না। কতদিন যাবত এভাবে কথা বলেছেন আপনারা? 2-2.5 মাস। 2-2.5 মাস আপনারা টানা দুজনের সাথে কথা বলেছেন, সেটা ভালো হোক আর মন্দ হোক। হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন কোনো কিছু জানার পরে, এবং খুব স্বাভাবিকভাবে নিজের কাছে খারাপ লাগছে। ছেলেটা কিন্তু জানে না যে কার সাথে কথা বলছে, কিন্তু আপনি জেনে গেছেন, এবং আপনি ওর ভিতরে ন্যাচারালি কিছু চেঞ্জ দেখতে পেলেন। ছাদে উঠে এসে বসে আছে, মন খারাপ করে বসে আছে, এবং আপনার ভিতরে একটা রিয়েলাইজেশন হচ্ছিল তখন। হ্যাঁ, সেটা কি ছিল? তারপর আমি একদিন ফোন দিলাম, ফোন দিয়ে সরাসরি জিজ্ঞেস করলাম, অ্যাক্টিংটা না করলেও পারতা। তারপর বলো কিসে অ্যাক্টিং? বললাম যে তুমি যে আমার সাথে এরকম কথা বললা, তুমি আমার এত কাছের একটা মানুষ, তুমি আমাকে পরিচয় দিলা না, আমার সাথে এমন করলা, কাজটা ঠিক হয়নি। তারপর দেখলাম সে খুব চুপচাপ ছিল, মানে ওর মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে যে কাজটা ঠিক করেনি।
আপনার বাসা থেকে ওর বাসার দূরত্ব কতখানি ছিল বলেন তো? একটা বিল্ডিং। ওকে, একদম পাশাপাশি তাহলে বলা যায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এরকম আবার কথা বলা শুরু করলাম, কথা বলতেছি, এরপর রেজাল্ট দিল, খুব উৎসাহ দিল, ভালো রেজাল্ট করলাম, কলেজ ভর্তির জন্য অনেক ইনফরমেশন দিল। তো আস্তে আস্তে একটা মায়া চলে আসলো। আচ্ছা। পরে একটা সময় বুঝতে পারলাম যে না, ওর প্রতি সত্যি সত্যি একটা falling in love with his. You are falling in love with him. Sorry. ওকে, সরি হওয়ার কি, দিস ইজ দ্য রিয়েলিটি। আমরা বলছি না যে আপনি ভুল করেছেন না শুদ্ধ করেছেন, আপনি যার রিয়েলিটি হচ্ছে তাই বলবেন। ওই ছেলেটাকে কি আপনি বুঝতে দিতেন যে লাভটা আসলে কার ভিতর থেকে? বুঝে না, যেমন ও তো এক স্টেপ আগে, আমি এক স্টেপ, মানে একসাথে কেউ না, যেমন ও এক ধাপ বলে আমি পরের ধাপটা বলি, এমন আচ্ছা আচ্ছা। করতে করতে তো হয়ে গেল। তো একটা সময় কথা কন্টিনিউ বলতাম যে আমার সবচেয়ে ভালো লাগতো কি, ওকে আমি মিস কল দিলে কেটে ফোন দিত, আর সেই লং টাইম কল রেটে সারা রাত কথা বলতো। তারপর একটা দিন রাতে আমার আম্মু ধরে ফেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে জিজ্ঞেস করে কে, আমি কি করি একটু লুকাই, কিন্তু এত কোয়েশ্চেন করে যে অ্যান্সার করতে পারি না। আমি একটু প্রেমের জায়গাটাতে একটু জানতে চাই যে আপনারা কি দুজন দুজনকে ওয়ার্ড দিয়ে দিয়েছেন নাকি বুঝতে পারেন ব্যাপারটা আসলে কি ছিল? প্রেমে পড়া বলতে আপনি কি বলছেন? ওয়ার্ড দিয়ে দিয়েছে বলতে হচ্ছে যখন আমরা বুঝতে পারলাম প্রেম করতেছি, তখন ওয়ার্ড, হ্যাঁ, আই লাভ ইউ টু, এরকমই কিছু একটা। তো আমার আম্মু যখন কথা বলতে দেখলো, তখন আমাকে সারা জিজ্ঞেস করলো কে এই ছেলে, বল। কেন জানি মনে হচ্ছে এই পাশের ছেলেটা, সারা দিন বিলি এই ছাদে সব বসে থাকে, কাজ নাই কর্ম নাই, আর তুইও ইদানিং জানলার পাশে ঘুরঘুর করস। বললাম না, স্বীকার করে লাভ নেই, বলে দিলাম। পরে আমার আম্মু কি করলো, আমার অবর্তমানে ওর সাথে একদিন মিট করার পর সে আমার আম্মুকে অনেক বুঝাইলো, কান্নাকাটি করলো, ওকে ছাড়া বাঁচবো না। তারপরে এরকম কি কি বুঝাইছে, অনেক কান্নাকাটি করছে। আমার আম্মু আবার একটু সফট মাইন্ডেড, খুব খারাপ লাগছে, কি না ছিল ভালো। তো একই রেতে থাকি, এর কাছে জিজ্ঞেস করতো মা বাবা কেমন, ফ্যামিলি কেমন, সবাই ভালোই বলতো, ভালো ভালো এরকম করতে করতে আমার আম্মু একটা সময় কথা বলে কিছু বলতো না, কিন্তু 2 দিন পর আবার বকা দিত, সারাক্ষণ কথা বলা, ফোন রাখ, ফোন দিয়ে দে, জমা দিয়ে দে আমার কাছে, হ্যান ত্যান এরকম বলতো। তো এরকম একটা সময় বিয়ের প্রপোজ আসে, ছেলেটা একটু ভালো জব করতো, তো আমার আম্মু রাজি হয়ে গেছে। এখন আমার আম্মু ছেলেটাকেও টানতেছে, ওকেও টানতেছে, সিদ্ধান্ত নিতে পারছে না। আরাফাতকেও বলতেছে যে দেখো ওর কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, আবার ওই ছেলেকেও বলছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, কলেজে ভর্তি হবে। ভেরি ভেরি কনফিউজিং সিচুয়েশন রয়েছে। অ্যাকচুয়ালি ডিসিশন নিতে পারতেছিল না, যেহেতু আরাফাতের সাথে সে কথা বলছে, আমিও মাঝখানে পড়ে গেছিলাম যে প্রেম করে তো জীবনে বিয়ে করব না, আর এই ছেলের সাথে প্রেম করতেছে, মায়া লাগতেছে খুব, কিন্তু লাইফে ফিউচার জানি না। আমার আব্বু এই জিনিস নিয়ে অনেকবার বাসায় বকা খাইছি, আব্বু জানলো। আব্বু কিভাবে জানলো? আমার আম্মুই হাসতে হাসতে বলছে পাশে ছেলেটাকে ডিস্টার্ব করে, কথা বলে, আমি অনেক চেষ্টা করছি, মানাইতে পারি না, এরকম একটু একটু হিন্টস দিল আম্মু আব্বুকে। পর আব্বু খালি বাজে কমেন্টস করতো, এই ছেলেকে মানুষের চোখেরও তো একটা চয়েস আছে, এরকম খালি বকতো। সরকারি কোয়ার্টারে থাকতেন আপনারা, রাইট? শব্দ করে বলেন, আপনি মাথা নাড়াচ্ছেন, সেটা তো আমাদের লিসনাররা বুঝতে পারবে না। হ্যাঁ, ওরা সরকারি কোয়ার্টারে থাকতো। হ্যাঁ, তারপর দেখা যেত কি, আমাকে আসলে আমি এমন ছিলাম, আমার আব্বু না করলে আমি সেদিকে যেতাম না। দেখা যেত ছেলেটা এমন কিছু কাহিনী করতো, আমার আম্মুর খারাপ লাগতো, আমার আম্মু বলতো একটু কথা বলে নাও। এরকম মা তো মানে লাখে একটা হয় কিনা সন্দেহ আছে। ওকে, মানে কথা বললাম ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে, তো বুঝাও। খারাপ হয়ে যাচ্ছে মানে কি করতো? এই কাহিনী, ছাদে উঠতো, কেমন জানি চেহারা একটা চেঞ্জ হয়ে গেছে, সারা রাত ছাদে দেখা যেত, কথা বলতাম না, ব্রেক থাকতো, আবার এই কথা বলে আবার শুরু হইতো। পরে ও কি করলো, আমাকে একটা লুকায় ফোন দিল, ওই ফোনে সারা কথা বলতাম। আর আম্মু যদি বলতো না একটু কথা বলো বা দেখো খারাপ, আবার অন্য কষ্ট পেয়ে আবার কিছু করে নাকি, তো না না তার বাদ দাও, এই ছেলের সাথে কি কথা। আপনি না চাইলেও আপনার মা চাইতো মাঝে মাঝে? না, আমি তো ফোনে কথা বলতাম চুরি করে, বাট আম্মুকে বুঝে দিলাম কিছু না, ঠিক হয়ে গেছে। মানে আপনি ঠিক হয়ে গেছেন, আপনি কথাটা বলবেন না ছেলেটার সাথে? আম্মু বলে কি ছেলে নাই ছাদে, ও কথা বলতে চায় না, কাহিনী কি। দরজা লক করতাম, আম্মু বলতো রাতে দরজার লক করে শুতে পারবে। কেন আম্মু, আমার ভয় লাগে। বলে কি না, মোবাইল একটা আছে। বলে কি তোমার কি মনে হয় এই সময় মোবাইল আমাকে কে দিবে? ওই সময় একটু কম হয়ে গেছিল দাম মোবাইলের। তো আমি বলি আমার কাছে তো মোবাইল নেই, তাহলে দরজা লক করে সমস্যা কি। তারপর আম্মু কি করতো, কাজে মেয়ে শুতো আমার কাছে, ওকে তাল দিল, ওর সামনে তো আমি ফ্রি। একটা পর্যায়ে কাজে মেয়ে বলে দিল যে আমার কাছে একটা মোবাইল আছে, কথা বলেন। তারপর আমার আম্মু এরপর থেকে আমার কাছে শুইতো। দেখা যেত আম্মু যখন অনেক ঘুমাই থাকতো, সারা রাত জেগে থাকতাম, তারপরে পাশে বসে কথা বলতাম। এরকম করতে করতে আম্মু আর ফেরা হয়ে গেছে, দূর এটা আটকে কি করবো। তারপর ছেলেকে ডাকলো যে তুমি কি চাও, তো বিয়ে
কথা চলতেছে, বাবা চাচ্ছে, আমি চাচ্ছি, ফ্যামিলি চাচ্ছে, তুমি কি চাও? বলছো আমি বিয়ে করবো, আমাকে যদি ওকে না দেন আমি সত্যি সুইসাইড করবো। আমি বলছো তোমার গার্ডিয়ানকে, বলে আপনি যদি বলেন আমি এই সপ্তাহের মধ্যে আমার মা আমার নানুকে নিয়ে আসবো, প্রস্তাব দিব। তখন আমার আম্মু আবার আব্বুকে বললো, দেখো ছেলে তো আজকে বাসায় এসে আমাকে এরকম এরকম বললো, বুঝতেছি না কি করবো, নাকি দিয়ে দিবো। আমার আব্বু তো শোয়া ছিল, রাগ করে আবার উঠে বলে অসম্ভব, মেয়েকে মেরে ফেলবো। তারপর ওইটা আমার মেয়ে অনেক চিল্লা ছিল, অনেক বকাবকি করলো, অনেক বকছে সেদিন, যে সাহস পায় কিভাবে এরকম ছেলে আসতে। তারপর দিল না। ও ছেলে সম্পর্কে বারবারই একটা নেগেটিভ সিকোয়েন্স আপনাদের ফ্যামিলি মেম্বার পাচ্ছে। আসলে ওই সময়টাতে কি করতো? কিছু না, জাস্ট কবুতর পালতো শুধু। কবুতর শখ ছিল আসলে। ওকে, তাহলে কি করতো? ছিল কিসে পড়তো? তিতুমিরে পড়তো। তিতুমিরে অনার্স পড়তো? কোন সাবজেক্টে? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এ পড়তো, একটু মোটাকাটা ছিল। ওকে, নাদুস নুদুস আরাফাত। এবং এখানে আরাফাত নামে যারা আছেন প্লিজ মাইন্ড করবেন না, কারণ সব আরাফাতরা নাদুস নুদুস হয় না, আমরা নিশ্চয়ই জানি। ওর বাবাও কি সরকারি চাকরি করতো? যেহেতু সরকারি কলোনিতে আপনারা থাকতেন, ওর বাবাও সরকারি চাকরি করতো। আর আপনি একটু মাথা নাড়িয়ে না, আপনি একটু হুহা করেন, নইলে আমাদের লিসনাররা বুঝতে পারবে না। ওকে, হ্যাঁ, তারপর বাবাকে যখন বললো, বাবা খুব রাগ হয়ে গেল। তখন আম্মু খুব কি করলো যে না আসলে এখানে এখন ঠিক হবে না, তো ওকে বুঝাইলো, দেখো আমার আসলে ফ্যামিলি থেকে ওর বাবা কখনোই মানবে না, তুমি অন্যদিকে যাও। সে কি করলো, ওর একটা ফুপি ছিল, ওর 3 নাম্বার ফুপিটা খুব ফ্রি, মানে সে কথা দিয়ে 2 মিনিটের মধ্যে মানুষের ব্রেন ওয়াশ করতে পারে। সে তাকে ফোনে লাগিয়ে দিল আমার আম্মুর কাছে। সে পুরা 1.5 ঘন্টা কথা আমার আম্মুর ব্রেন পুরাই ওয়াশ করে ফেলছে। আমার আম্মু এই ফ্যামিলি ছাড়া কোনো ফ্যামিলি, যেই ছেলে প্রস্তাব আম্মু নিজেই আনলো, আম্মু সেই ছেলেকে বলে, দেখো ওর তো পড়া দরকার, ও পড়বে, তুমি অন্যদিকে দেখো। তারপর এরকম করতে করতে আবার ওই ছেলে নক করলো। ও তো শুনলাম প্রেম করে, ঠিক হবে না, বাচ্চা মানুষ, আপনি ওকে আমার কাছে বিয়ে না দেন, অন্য বিয়ে দেন, কারণ প্রেমের দিকে আপনি সাই দিয়েন না। মানে যে ছেলেটাকে না করে দিল সেই ছেলেটাই আপনার আম্মুকে আবার উপদেশ দিচ্ছে। ওকে, তারপর আমার আম্মু একটু বুঝলো, বোঝার পর আরেকটা প্রপোজ আসলো, মানে আমার আব্বু এবার দিবেই, আর কোনো কথা নেই, এখানে দিবে যাই হোক। তারপর আমার আম্মু কি করলো, ছেলেটাকে ডাকলো, আমাকেও ডাকলো। তারপর বলতেছে, দেখো তুমি যদি বিয়ে করো এই সপ্তাহের মধ্যে করে ফেলো, না হলে ওর বাবা ওকে হয়তো অন্য কোথাও নিয়ে হয়তো বিয়ে ঠিক দিতে পারে। তারপর কি করলাম, আমরা একটা জায়গায় বিয়ে করলাম, ওরই একটা ফ্রেন্ডের বাসা, বিয়ে করে চলে আসলাম। আপনারা বিয়ে করে ফেলেছেন? হ্যাঁ, আমরা টেরই পেলাম না আপনারা বিয়ে করে ফেললেন। বুঝলাম, আমি একটা ফ্রেন্ডকে বলতেছে, দেখ বিয়ে করবো না, বলতেছে এঙ্গেজমেন্ট হবে, ও বিদেশ চলে যাবে, আসার পর অনুষ্ঠান উঠাই নিবে। বললাম ঠিক আছে। আমি আবার আরাফাতকে বলছি, আচ্ছা আরাফাত, এঙ্গেজমেন্ট করলে কি বিয়ে হয় যে একদম তোমার থাকবো? বল কি না না, এঙ্গেজমেন্ট আন্টি খুললা রিলেশন শেষ, আন্টি থাকলো রিলেশন আছে, আন্টি খুললা ফেলে দিল রিলেশন। আমাকে ঠিক আছে, তো খোলার আংটি রাখা এটাই তো ব্যাপার, এটা কোনো ব্যাপার না, যখন প্রবলেম হবে খুলে ফেলবো। আসলে কাবিন এসব বুঝতাম না আসলে বিয়ে জিনিসটা। কিন্তু আমার কাছে যে জিনিসটা খুব আশ্চর্য লাগছে যে আপনার মা জেনে শুনে এরকম একটা বেকার ছেলের সাথে, আমরা আসলে পুরো আমরা নেই, বাস্তব আসলে সমাজে এতটা চলা হয়নি, আর ইমোশনালটা কাজ করছে বেশি। আপনার আম্মুর ইমোশনটা অনেক বেশি কাজ করেছে। হ্যাঁ, কোচিনের কথা বলে তারপর ওর সাথে গেলাম, 6 তলা উঠতেছে, বলে দেখো আমার ভয় লাগতেছে, বিয়ে জিনিস ওরকম হলে আমি আব্বুকে ছাড়া করবো না, কারণ আমার আব্বু আমাকে অনেক আদর করে। বলে শুনো, রিংটা ফেলে দিবা, রিলেশন শেষ, কেউ জানবে না। এটা কে বললো? আরাফাত। আরাফাত বললো? আর আপনার আম্মু? আমার আম্মু ছিল না, আমার আম্মু কোচিনের টাইম করে দিয়েছে, যাও। আপনার আম্মু জানতো যে আপনার এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে বা কিছু একটা হতে যাচ্ছে? এটা আপনার আম্মু জানতো? বুঝাইছে। আপনার আম্মু জানতো যে আপনার বিয়ে হচ্ছে? আম্মুই তো বলছে, কিছু বলে বিয়ে হোক কাবিন হোক করে রাখো, তুমি যখন বিদেশ থেকে আসবো তখন উঠাই নিও। ও তার আগে ছেলেটা আপনার ফ্যামিলিতে এস্টাবলিশ করেছে যে ও বিদেশ চলে যাচ্ছে? ওকে, হ্যাঁ, দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট। তারপর গেলাম ফ্রেন্ডের বাসায়, আধা ঘন্টা হয়ে গেছে, আমি বলতেছি কি ব্যাপার, কাবিন এঙ্গেজমেন্ট কি হয় না কেন? বলতেছে কেউ একজন আসবে তার জন্য ওয়েট করতেছে। কে একজন হচ্ছে কাজী, তো উনি আসলো, ওনাকে দেখলে আমার কেমন যেন একটু লাগলো, কান্না কান্না আসতেছে, কোন ইসে আসলাম আল্লাহ জানে। বলতেছে অজু করেন, অজু করতেছে, বলছে আল্লাহ কি হইতেছে এগুলো, বুঝতেছি না কিছুই। তাই তো বিয়ে হলো, দেখে একজনের ভিডিও করতেছে, তখনও বুঝি না, মানে দেখতেছি জানতেছি কিন্তু বুঝতেছি না, মানে যে বিয়ে করছে সেই বুঝতে পারছে না যে আসলে কি হচ্ছে। আসলে জানি বিয়ে হচ্ছে, কিন্তু এতটা সিরিয়াস একটা জিনিস এটা বুঝতেছি না। মানে কি হলো আপনার সঙ্গে? আপনার কাছ থেকে আমরা শুনতে চাই এই কারণে, যেহেতু আপনি জানেন না ব্যাপারটা। আসলে আমরা তো জানি বিয়ে কিভাবে হয়। বললাম না, কারো একজন ওয়েট করতেছিল, কাজী আসবে, আমার আম্মু ফোন দিতেছে, 3-4 ঘন্টা হয়ে গেছে, আসো না কেন? বলছে না এখনই আসবো। আমার আম্মু বলছে কাবিন কত টাকা করবা? ও বলতেছে 20 লাখ করে। আমি বললাম না না, এত টাকা না, কমাই করো। কাবিন করছে 2 লাখ টাকা, ওর ফ্রেন্ডের বুদ্ধিতে
তারপর হচ্ছে ভিডিও করলো, কবুল বললাম, কবুল বলি দূর না বলে থাকি দেখি কি হয়। তো বলছে কবুল, মাথা ঝুলাইছে, মুখে বললাম বলে কবুল। কিন্তু আমাদের কাছে আশ্চর্য লাগছে যে কলেজে পড়ুয়া একটা মেয়ে কবুল বলে বিয়ে হয়, এটা জানবে না? সে নিশ্চয়ই জানে। এটা তো জানি বিয়ে হচ্ছে, কিন্তু এটা যে এত বাস্তব, এত সিরিয়াস একটা জিনিস, আমাকে ওই যে বুঝায় আন্টি করলা চলে গেল। আমি তো বিয়ে করে বিদেশ চলে যাবো, আসবো কবে না কবে তখন উঠাই নিবো এরকম। ওখানে যাওয়ার পরে সিচুয়েশনটা আসলে ওরকম হয়ে গিয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত আপনাকে আন্টি বলেছে, কিন্তু ওখানে যাওয়ার পরে আপনার বিয়ে ওই যে বললাম না, কার জন্য ওয়েট করতেছে কাজে, এগুলো আপনাকে আগে বলেনি না। তারপর এই তো বিয়েটা এভাবে হয়ে গেল। আমি যতদূর বুঝি যে সিচুয়েশনটা আসলে খুব ফ্লেক্সিবল ছিল, সেটা এর পক্ষ থেকেও, মানে আমাদের নিশির পক্ষ থেকেও আরাফাতের জন্য, এবং নিশির অনেক বড় যে গার্জিয়ান মা তার পক্ষ থেকেও, সে চাইলে এটাকে এঙ্গেজমেন্টও করে রাখতে পারতো, চাইলে এটাকে বিয়েও করে রাখতে পারতো। সিচুয়েশনটা খুবই ফ্লেক্সিবল ছিল। যদি বিয়ে করতো তাহলেও বাধা আসতো না ওর মার পক্ষ থেকে, এবং নিশির পক্ষ তো নয়, কারণ নিশি তাকে লাভ করতো। দ্য সিচুয়েশন ওয়াজ লাইক দ্যাট। তারপর লাভ করতাম, বাট বিয়েটা যে করবো মানে কনফিউজ ছিলেন, কিন্তু জোরাজুরি করলে তো আপনি বুঝে না, যেহেতু প্রেম করতেছি ওই যে হইলেও ভালো না হইলেও নাই। কারণ একটু আগে আপনি বলছিলেন যে আরাফাত আপনার মাকে ফোন করে বলছে 20 লাখ টাকা কাবিন রাখবে, তাই তো? ওটা তো ইমোশনাল জায়গা থেকে বলেছে যে যত টাকা নাও নাও, এরকমই তো একটা ব্যাপার, তাই তো? ও বুঝতো না সেটাই। তারপর বুঝে বললো, ফ্রেন্ড বলছে, আমি শুনতেছি যে পাশে বলছে এত টাকা কেন, গাধা। ফ্রেন্ডের বউ বলছে কাবিন করতে একটু কমাইয়া করতে হয়, প্রেম করে বিয়ে করলে। তারপর তো আমাকে বলতেছে কবুল বলো, কবুল এরকম কবুল বলছে অবশ্য 3 বার না 2 বার বলছে। এই কবুল বলার পর মানে এরপর না কেমন শরীরটাই লাগতেছে কেমন ভার কি করলাম, মানে অনেক বড় একটা অপরাধ করছি। আম্মুর সামনে মুখ দেখাবো কিভাবে, আম্মুর সামনে মুখই দেখাইতে পারতেছি না। দিয়ে আসলো আম্মুর সামনে, কি আল্লাহ বিয়ে করে ফেললাম, ধুর। রিং পরাই দিল একটা, তো বাসায় গেলাম। তখন বাসা তো আমি যখন রিংটা খুলে আমার ড্রেসিং টেবিলে রাখলাম, তখন আমার মেঝোটা দেখেই বুঝে গেছে যে বিয়ে হয়েছে। তারপরে আমার না কেমন জানি চুপচাপ থাকতাম, বিড়ালের মতো এক কর্নারে পড়ে থাকতাম। আপনার মা কাছে আপনি আসার পরে তো আপনি বললেন যে আমার বিয়ে হয়েছে, মার প্রতি মাই তো জানতো, কাবিন আপনি তো জানতেন না? আপনি তো জানতেন? বিয়ে হয়েছে জানতাম, মানে এতটা বাস্তব একটা জিনিস, সিরিয়াস একটা ব্যাপার। মা তো আপনাকে তো টাচটা দেয়নি আগে থেকে, মা তো ওখানে সিচুয়েশনে যাওয়ার পরে আপনি বুঝলেন যে হ্যাঁ মা জানে ব্যাপারটা। আসলে জিজ্ঞেসও করা হয়নি, জিজ্ঞেসও পরে করেননি। ওকে। এই তো তারপর কেমন একটা ভার চলে আসলো। আমার আম্মু বলতেছে, দেখো তুমি আগে খুব চঞ্চল ছিলে, এই ভারটাই তোমার আমি চাইছিলাম অনেক আগে থেকে, পড়ালেখা করো, আর এই কথা যেন কাউকে বইলো না, তোমার আব্বু জানলে একদম মেরে ফেলবে, চুপচাপ থাকো। এটাও আব্বুর কাছ থেকে গোপন করলেন আপনারা? খুব খারাপ লাগছে, আব্বুর দিকে তাকাইলে মায়া লাগতো। আব্বু তো ভালোই চাইছিল, প্রত্যেকটা বাবাই চায় যে একটা স্ট্যাবলিশ ছেলের কাছে বিয়ে দিতে। আমরা এতদিন যাবত যে ধরনের গল্প আমরা এখানে পেয়েছি, জীবনের গল্প, সেখানে আমরা দেখতাম যে এই জাতীয় ব্যাপারগুলোতে যারা বিয়ে করে বা যারা সাধারণত ফল ইন লাভ থাকে, তাদের ক্ষেত্রেই ব্যাপারগুলো বা ঘটে থাকে। আমরা বলছি না, কিন্তু এখন পর্যন্ত যতটুকু হয়েছে সেটা আমাদের নিশ্চিত জীবনে ভুল, আমরা কোথাও কোনো ভুল খুঁজে পাইনি। ও এখন পর্যন্ত খুব সুন্দর, খুব হ্যাপি, খুব বিউটিফুল একটা ফিলিংস এর মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেখানে পারিবারিক ভাবে এক ধরনের দায়বদ্ধতা থাকে, কিন্তু সেটা আলটিমেটলি অভিভাবকের রোলই থাকে, সেখানে আসলে একটা গাইড করার ব্যাপার থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে এমন একটা জিনিস দেখলাম যে নিশির সাথে নিশির মাও ব্যাপারটাতে একেবারে 50-50 আমরা বলতে পারি জড়িত, এবং সেখানে বাবাকে, মানে পরিবারের সবচেয়ে বড় কর্তা যিনি, তাকে ব্যাপারটা হাইড করা হলো। নিশি, তারপর কি হলো? বাবার কাছ থেকে তো গোপন করলেন। এরপরে হচ্ছে আব্বুকে দেখলে খুব খারাপ লাগতো, নিজের কাছে অনেক দোষী মনে হইতো। আবার আম্মুর দিকে তাকাইতাম, দেখতাম আম্মু সাপোর্ট করতেছে, তখন তো না হয়তো বা একটু সাময়িকের জন্য একটু ভুল, আরো তো ভালো ছেলে, অবশ্যই মেনে নিবে। আমার আব্বু একটা কাজ করলো কি, যে আমাকে বুঝাইলো অনেক, মা এটা ঠিক না, লাইফ অনেক কঠিন, তোমার ফিউচার অনেক সুন্দর, মাত্র ইন্টার পরীক্ষা দিবা, আমাদের বসুন্ধরাতে জায়গা আছে, সেখানে যখন বাড়ি করব তখন তোমাদের অনেক ভালো ভালো প্রপোজ আসবে। এগুলি কিছুই না, এগুলো এখন আমরা হয়তো এখানে আসি, মানসিকতা এরকমই, যখন ওখানে যাব তখন আমাদের লাইফ স্টাইলই অন্যরকম থাকবে। তো শুনে না আমার আসলে লাইফ স্টাইলের জন্য না আমার আব্বু যে আমাকে এত কিছু পর বুঝাচ্ছে, আমার আম্মুর মাধ্যমে কথায় বুঝে গেছে যে বিয়ে হয়ে গেছে। তারপর একদিন আমার আব্বু ওনার বসকে বললো যে আপনার পাশে থাকে, আপনি একটু দেখেন কি হল, মার সাথে কথা বলেন। মার সাথে ফোন দিল, হ্যাঁ ওরা তো বিয়ে করে ফেলছে। আমার আব্বুর বস বলো তোমার মেয়ে তো বিয়ে করে ফেলছে। তো আমার আব্বু বাসায় এসে অনেক কান্নাকাটি করতেছে। হঠাৎ করে খারাপ লাগলো, জীবনও দেখলাম না কান্না করতে, সে কান্না করছে অনেক জোরে জোরে। তো আশেপাশে মানুষও শুনে দাঁড়ায় আছে, দেখে কি হইতেছে, কিছুই বলো না। আম্মু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না একা। পরে আমি ঘুমাই গেছি কান্না শুনতে শুনতে। তারপর আব্বু আমাকে 11:30 দিকে রাত উঠায় বুঝাইলো, এই কাকু তুমি ডিভোর্স দিয়ে দাও, যা হয়েছে। বললাম ঠিক আছে আব্বু, ডিভোর্স দিয়ে দিব। বললো যে ঠিক আছে কথা দাও। আমি বলছি হ্যাঁ কথা দিলাম, ডিভোর্স দিয়ে দিব। আমার আম্মুকে বলছে তুমি ওর পাশে ঘেসবা না, বলছো তুমি তোমার আম্মুর সাথে এত কথা বলবা না,
তারপর আব্বু অফিসে যেত, আম্মু বুঝিত মেয়েদের জীবন বিয়ে একবার হয়, সবাই জানাজানি হয়ে গেছে, এরপর মানুষ তোমাকে কি বলবে, বাজে বাজে কথা বলবে। তখন ওই কথাটা চিন্তা হলো, অতটা বুঝতাম না যে কথা বললে কি হবে। তো আমার মামি বলতেছে বিয়ে যখন হয়েছে ডিভোর্স দিবা কেন, বিয়ে তো একবারই হয়। এইসব আধ্যাত্মিক কথা বুঝাইতো। আধ্যাত্মিক কথার উপর পড়ি নেই। আমার আম্মু একটা কথা বলছে যে ডিভোর্স দিবা না, তোমার আব্বু তোমার খারাপ দেখে নিচ্ছে। আব্বু বললো যে ঠিক আছে মা, আজকে সন্ধ্যার সময় আমি কয়েকজন লোক আনবো, কলোনির কিছু লোক থাকবে, তুমিও থাকবা, ডিভোর্সটা সাইন করে দিবা। হ্যাঁ ওকে আব্বু দেখি। বলে কি লজ্জা, কথা বলতে পারি না, মাথা নিচু করে খালি আস্তে আস্তে একটু একটু ছোট ছোট কথা বলতেছি। বলে কি মানে কি, আমি কি না দেখি। কিন্তু একটা পর্যায়ে ডিসিশন আসলো যে ডিভোর্সটা দিব না। এরপরে এটা নিয়ে কি আপনি আরাফাতের সঙ্গে কথাবার্তা বলতেন? না, এরপরে কথা হইতো না আমাদের, মানে বিয়ে করার পর এখন কথাই হতো না? কথা হইতো কিন্তু ওই যে ডিভোর্সের ওই সময়টা কথা হইতো না। পরে আমার আব্বু কি করলো, আমাকে আমার একটা খালামুনি বাসায় রেখে দিল। ওই যে কাজিনটা যার সাথে ফ্যান্টাসিতে ঘুরতে গিয়ে ধরা খাইলাম, তো কাজিনের মোবাইল ছিল, আমি যে রুমে ছিলাম ওর মধ্যে উপর চার্জ দিতেছে, ওর মা বলছে দেখ ফোন ওর সামনেই রাখবি না। তখন বুঝলাম যে এই বাসায় সবাই কাহিনী জানে। মানে এক ধরনের রেস্ট্রিকশনে আনার চেষ্টা করছে আপনার বাবা। কিন্তু তার আগে আমাকে একটু বলেন তো, আরাফাত যে বিয়ে করলো, আরাফাতের ফ্যামিলির কেউ ওই সময়টাতে উপস্থিত ছিল? না। আরাফাতের ফ্যামিলি কি পরবর্তীতে জেনেছে যে আপনাকে বিয়ে করেছে? হ্যাঁ। ওই সময়টাতে যখন আপনার ফ্যামিলিতে খুব বেশি ক্রাইসিস চলছে, সেই সময়টাতে আরাফাতের ফ্যামিলি থেকে কেউ আপনাদের ফ্যামিলিতে এসে যোগাযোগ করেছে? না, আসলে দুজনই ছোট ছিলাম, মানে এটা তো কি সামাজিক কাজকর্ম। আপনারা দুজন ছোট ছিলেন সেটা ঠিক আছে, কিন্তু তারা তো ছোট ছিল না, তারা তো বড় ছিল, তারা ফ্যামিলি। আপনার মা যে কাজটা করেছে সেটা ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা আমরা গল্পের শেষে গিয়ে বুঝতে পারবো। কিন্তু আরাফাত তো বিয়ে করেছে, তার ফ্যামিলিতে জানাজানি হয়েছে ব্যাপারটা। তো আরাফাত তো আসলে অ্যাডাল্টই ছিল, বিয়ে করার বয়সই তার ছিল। তো সেই অর্থে আরাফাতের ফ্যামিলি থেকে আপনাদের ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করা হয়নি সেই মুহূর্তে? না, ওর যে ফুপিটা যোগাযোগ করতো ব্রেন ওয়াশ করার জন্য, সেটা করতো, কিন্তু পরবর্তীতে আরাফাতের বাবা মা কেউ যোগাযোগ করেনি, ওই মোমেন্টে কেউ যোগাযোগ করেনি। ওকে, একটা মিনিট বলে নেই, ওর ফুপি যেটা হচ্ছে রিসেন্ট আপডেট দেখবে না, সে তাদের পক্ষ যেটা সেটাকে তুলবে ফার্স্টে, হচ্ছে অপোজিট যারা থাকবে ওদেরকে কথা বলার চান্সই দিবে না। যেটা যদি মানে এক্সাক্ট ওখানে অ্যাপ্লাই করতে যাই দেখা যাবে তার অপোজিটের থেকে সে এটার বেশি অপব্যবহার করতেছে, মানে তুলতেছে ঠিকই বাট নিজে কিন্তু কাজে বেলায় কিছুই না, এমন যেটা বলে সেটা ফলো করে না। ওকে, হ্যাঁ। তারপর পরে একটা পর্যায়ে আসলো যে না দিব না। পরে আমার আব্বু বলে যে আমি কিছু বলবো না, টাইম নেই। বাসায় চলে আসলাম, আব্বু অফিসে চলে গেল, আমার আম্মু ওই আরাফাতকে ফোন দিল। ফোন দেওয়ার পর বলতেছে ওর বাবা অফিসে গেছে, তুমি আসো, আসে ওকে নিয়ে যাও, নাহলে ওর বাবা ওকে মেরেই ফেলবে আজকে। পরে কি করলো, দুপুরে আমার বাবা অফিস থেকে হঠাৎ করে চলে আসছে 12টার দিকে। চলে আসার পর দেখতেছে ও খাচ্ছে, মানে আমার আব্বু দেখে পুরো শকড হয়ে গেছে, সে খাচ্ছে। এবং ছেলেটাকে মানতে পারেনি, সেই ছেলে জামাই আদর কি জিনিস, কত প্রকার কি কিছুক্ষণের মধ্যে ঘটতে যাচ্ছে। প্রিয় শ্রোতা, আপনারা সবাই রেডি হয়ে যান। দুনিয়ার খাবার সামনে মাত্র বসে খাইতে, মানে এক টেবিলের অর্ধেকই খাবার। সকাল থেকে দেখতেছে আম্মু রান্না করতেছে, আমিও খাইনি, খাবো আব্বু দেরি আছে। আম্মুর সাথে আপনার আব্বুর ক্ল্যাশ হতো না এটা নিয়ে? বোঝা যায় না, আব্বু আসলে দেখা যেত আম্মু আমার সাথেই থাকতো, আমার কাহিনী হইতো, আমার কাহিনী কিছু হিংস আব্বুকে দিত। এতটা অদ্ভুত, আমি ঠিক জানি না যে ফ্যামিলি মিস্ট্রি আসলে কি জিনিস হতে পারে। মানে একই পরিবারে ঘটছে এটা, বাবা একদিকে মা একদিকে, তারপরেও তাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তারপর পরে কি আমার আব্বুকে খেতে বসতে দেখে বলে, এই তুমি এখানে কি করো, ঘর থেকে বের হও, সাহস করতে তুমি আমার বাসায় এসে খাইতেছো। চুপ করে মাথা নিচু করে আসছে। তারপর ভাই আমি পারলে মনে ঘুমাই থাকি, এমন জামা কাপড় গুছাইছিলাম, দূর যাবো না। আব্বু এসে বসছে, পরে দেখি আব্বুকে ইচ্ছা মতো মা বাবা নিয়ে গালাগালি করতেছে, এরপর তুই করে বলতেছে। হ্যাঁ, দেখে চুপ করে বসে আছে, চুপ করে শুনতেছে। তারপর বলি কি হাই হাই, এই আমার বাবা এত গালি জানে, যদি শুনে একটা মানুষ কি করলাম, আব্বুর সামনে হাত ধরে বলে কি আসো তো, এবার নিয়ে গেলাম। মানে আমি চিন্তা করতেছি, মানে আমার আব্বু কষ্ট পাইছে এটাই যে আব্বুর সামনে হাত ধরে নিয়ে আসলাম। আসলে আমি কাজটা ওর জন্য করছি যে গালাগালি করতেছে, তাহলে ও একটা টাস করে বলে দিলে, ছেলে মানুষ বাবা মা নিয়ে বলতেছে এর জন্য। কিন্তু আমার আব্বু খুব কষ্ট পাইছে। পরে আমি চিন্তা করি আমারও খারাপ লাগছে, আমার এত বড় সাহস হলো, আব্বুর সামনে হাত ধরে নিয়ে চলে গেলাম। নিয়ে কোথায় গেলেন? ওদের বাসায়, পাশাপাশি বাসা। ওকে, প্রিয় শ্রোতা, ব্যাপারটা কি ছিল নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রথম কথা হচ্ছে যে ওর চলে যাওয়ার কথা ওর বাসাতে, মানে ওর জামাইয়ের সাথে, আরাফাতের সাথে, কিন্তু বাবাকে দেখে কিসের কি যাওয়াটা সব ব্যাগ ঠ্যাগ সব লুকিয়ে ফেলেছে। কিন্তু বাবা যখন গালিগালাজ করছে ছেলেটাকে, সেই মুহূর্তে ওর ভিতরে প্রচন্ড রকম একটা সাহস চলে এসছে। সেই সাহসটাতে ও নিজে গিয়ে ওর জামাইয়ের হাত ধরে বলছে যে চলো বেরোয় এখান থেকে। মানে আসলে রিয়াকশন, একটা কথা আছে না যে দেখবেন যে রিক্সার পেছনে একটা বড় করে লেখা থাকে কিংবা বাসের পেছনে বড় করে লেখা থাকে, সেটা হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ কখনোই ভালো কোনো সমাধান দেয় না, কিন্তু কতক্ষণই বা নিজেকে কন্ট্রোল করে রাখা যায়। তারপর কি হলো?
পরে চিন্তা করলাম যে আসলে উচিত ছিল ছেলে আমাকে টেনে নিয়ে আসবে। পরে খারাপ লাগছে, পরপর 3টা দিন আব্বু ঘুমানি, আমার মেয়ে এরকম করতে পারলো। ওই বাসায় গেলাম, ওই বাসায় ওর মা জানে না যে আমি ওই দিন যাবো। আচ্ছা, বাসায় যাওয়ার আগে আমি একটু জানতে চাই যে বোনের সাথে আপনার এত ভালো সম্পর্ক দিশা, তাদের প্রতিক্রিয়া কি ছিল এই যে এই বিয়েটা সবকিছু মিলিয়ে? ও কি আপনাকে সাপোর্ট করতো ব্যাপারগুলোতে? না, কিছুই বলতো না। কিছুই বলতো না? মানে এক ধরনের মা ছাড়া আপনার ফ্যামিলি থেকে আপনাকে কেউই আলটিমেটলি পজিটিভ কোনো সমর্থন দেয়নি এই পর্যন্ত, তাই তো? আচ্ছা, তারপর ওর মা হঠাৎ করে আমাকে নিয়ে গেল, বলছে সালাম করো। দেখে সালাম করলাম, ওর মাও তখন জানতো না। তারপর কি বললো থাকো, রান্না বান্না করলো, খেলাম দিলাম, এরকম করে চলতে থাকলো। পরে দেখলাম এক সপ্তাহ থাকা পর আর ভালো লাগে না, খাবার দাবার ভালো লাগতেছে না। পরে আম্মু তো প্রতিদিন ফোন দিতেছে, আপডেট নিতেছে, অনেকক্ষণ কথা হয় আম্মুর সাথে প্রতিদিন। তারপরে কোরবানি চলে আসলো। কোরবানিতে আগে আমার প্রিয় প্রিয় কিছু রান্না করলো আম্মু। রান্না করবো বলছে, তোমার আব্বু বাইরে গেছে, গরু কিনতে গেছে, তুমি আসো, আইসা খাওয়া দাওয়া করে। তো আমাদের কর্নার একটা রুম ছিল, আমি কর্নারের রুমে ডাইনিং টেবিল ছিল একটা, মানে কাজে লাগতো না, সেটা উপরে উঠে ইচ্ছা মতো 2 বাটি 2 পাশে রেখে খাচ্ছে। আমার আব্বু কি করলো, বাইরে থেকে এসে আর জানে না আমার আব্বু কোরবানি গরু কিনছে, কর্নারে কি জানি নিতে গেছে, টাস করে দরজাটা খুলছে, খুলে দেখে আমি 2 বাটি সামনে নিয়ে খাচ্ছি। এত লজ্জা, মানে আমার আব্বু দেখে দরজাটাকে ওরকম রেখে চলে গেছে। এখন আমি চিন্তা করছি বের হবো কিভাবে রুম থেকে, লজ্জা। এখন আম্মু সে তোর বাপ কি তুমি দেখছো? কি হ্যাঁ দেখছে, দেখে বল কিছু বলবি না। 2-3 মাস গেলে এরকম। তো একটা পর্যায়ে কি হলো, আম্মু আব্বুকে অনেক বুঝাইলো। আমার বল ঠিক আছে, ওদেরকে এনে একটা দাওয়াত দাও, যেহেতু নিয়ম। আমার আম্মু অনেক বুঝাইলো আব্বুকে যে হয়ে গেছে, কি করবা, জানাজানি হয়ে গেছে। তারপর আমার আব্বু আমাদের পাশে একটা রুমে লুকায় ছিল। আমার আম্মু বললো তোমার আব্বু দেশে গেছে, তুমি একটা কাজ করো, তোমরা দুজন আসো আজকে আমাদের বাসায় তোমাদের দাওয়াত। পরে আসলাম, দাওয়াত খেলাম, খেয়ে চলে গেলাম। পরে শুনি যে আমার বোনের কাছে শুনে আমার আব্বু নাকি ওই রুমে লুকায় ছিল। পরে সাহস বেড়ে গেছে আমার আব্বু জানিস, এরপর প্রতিদিন আসতাম পাশাপাশি, এসে আব্বুর সাথে দেখা হইতো, কথা বলতো না। আমি আমাদের ঘুমাইতাম, খাইতাম, চলে যেতাম, কিছুই বলতো না। আস্তে সাহস বলে এরপর আরাফাতকে নিয়ে আসা শুরু করলাম। একদিন থাকতাম, চলে যেতাম, আবার একদিন থাকতাম, চলে যেতাম। এরপর আর পড়ালেখা বন্ধ, বলি দূর, একটা ভালো জায়গায় বিয়ে, একটা আর পড়ালেখার দরকার নেই, অফ করে দিলাম। পড়ালেখা হয় না আসলে, সায়েন্সের পড়া অনেক টাফ, একটা ম্যাচিং করতে পারতাম না। অফ হয়ে গেল সেকেন্ড ইয়ারে, 2007-এ, মানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের সময় আপনি পড়াশোনা বন্ধ করে দিলেন। আপনার এসএসসি রেজাল্ট কি ছিল? 4.75। ওকে। পরে যখন আমার বাবা মেনে নিল, তখন কি করলাম, সারাক্ষণ এসে আমাদের বাসায় পড়ে থাকতাম। আরাফাতের বাবা সারাক্ষণ বলতো যে মা এত বাবা মার বাসায় থাকতে হয় না, একটু এই বাসাও থাকো। ভালো লাগতো না, ওরা তো অনেক রেস্ট্রিকশনের ভিতর থাকে। দেখা যেত যে দিনের মধ্যে হয়তো 2-3 বার মাকে পায়ে ধরে সালাম করা লাগতো। আসলে এটা পছন্দ করতাম না। দিনে কয়বার সালাম করতে হতো? 2 বার। কেন? ঘুম থেকে উঠে একবার, ঘুমার আগে একবার। কাহিনী কি? মানে আসলে আরাফাতই বলতো যে করো, তাহলে অনেক তোমাকে ভালো বলবে। করতে করতে একটা অভ্যাস হয়ে গেল। মানে ঘুম থেকে উঠে শাশুড়ির পা খুঁজে বেড়াতেন, আবার ঘুমের তো যাওয়ার আগে শাশুড়ির পা খুঁজে বেড়াতেন, এরকম। আমি ঠিক জানি না যে পারিবারিক ফিলসফি গুলো আসলে কিরকম হয়। মানে সালাম করার ব্যাপারটা আমি যত জানি কোনো ফেস্টিভ বা কোনো ওকেশনে প্রথম দেখা হলে বা অনেকদিন পরে দেখা হলে ব্যাপারগুলো থাকে, কিন্তু এটা কেন এরকম হবে যে প্রতিদিনই দিনে 2 বার করে ঘুমোতে যাওয়ার আগে একবার এবং ঘুমোতে যাওয়ার পরে? তাও বলে না যে খাওয়ার আগে একবার, খাওয়ার পরে আরেকবার? এটা বলা হতো যে ওর মা যেন আমার প্রতি খুব একটা মন থেকে একটাই আসে। মজা করতাম, আমরা ওয়ান্ডারল্যান্ড ঘুরতে গেছিলাম, যখন তখন ঘুরতে যেতাম। দেখা যেত রাতের বেলা ওর বাইক ছিল, হুটহাট জায়গায় ঘুরে আসতাম। আর ওর তখন কিছু করতো না, ঠিক আছে, বাট ওকে যখন যা কিনে দিতে বলতাম দিত। একটা বাহানা করলাম, রাস্তার গ্লাসে দেখলাম একটা শাড়ি, অনেক দাম, আমি শাড়ি পরতাম না, যদিও শখের বসে কিনতাম। ভাল লাগলো, ওটার দাম ছিল ওই সময়তে 8,000 টাকা। ওর কাছে তো একটা টাকাও নাই। বললাম আমি এটা কিনবো, সে একটাবার জন্য বললো না যে আমার কাছে টাকা নাই বা না কিনো না। সে কিভাবে ম্যানেজ করে কিনে দিল কোরবানি ঈদের সময়। আর ওর যখন বিয়ে করলো তখন বললো বিদেশ যাবে, কিন্তু বিদেশে এত ট্রাই করে হচ্ছে না। দেখা যায় যে 2007-এ শিওর সে যেতে পারবে জুলাইতে, দেখা গেলো জুনের মাসে ওই দেশে যাওয়াই বন্ধ, সরকার বন্ধ করে দিচ্ছে এমন। তারপর কি আব্বু খালি বলতাম আম্মুকে, পড়ালেখা কি নাই, পড়ালেখা করবে না, তো কষ্ট করে ম্যাট্রিকে পড়ালেখা করছে কি জন্য, না পড়তো। মানে জামাইকে সরাসরি ভাবে মন থেকে মানতে না পারলেও আপনাদের এই, আমার বাবা বিয়ের 3-4 মাস পর আরাফাতকে মন থেকে মানছে। কিরকম? যেমন একটা খাবার রান্না করলে ওর জন্য রেখে দাও, এটা ও আসবে, এটা করো, নাস্তা দাও না কেন, এই নাস্তা দাও, ওই নাস্তা দাও। কিন্তু দেখা আনফরচুনেটলি আমার আম্মুর সাথে ওর কেন জানি লাগতো। আমার আম্মু বিয়ের পর খালি বলতো, আমাকে বলতো ছেলে কিছুই করে না, লাফাই পড়ছে বিয়ে করার জন্য, এরকম। মানে লাগতো, টুকিটাকি জিনিসটা লাগতো, সরাসরি লাগতো না, ইনডিরেক্টলি লাগতো, একজনকে ইনডিরেক্টলি বলতো। তো দেখা যেত এটা নিয়ে আবার আরাফাত একটু হতো যে তোমার মা তো ইনসাল্ট করে কেন, মানে ইনসাল্ট না, অ্যাকচুয়ালি
বাস্তবটাই বলতো আমার আম্মু, যেটা একটা মেয়ের মা বলে, কিছু করে না কেন, ফিউচার কি, বলছিল তো বাইরে যাবে, কেন যাচ্ছে না। তো এই সময় কি করলো, ওর মা আমার আম্মুর থেকে কিছু টাকা ধার নিল। আমার আম্মুকে বুঝাইলো, দেখেন আপনার মেয়ে জামাই বাইরে গেলে তো আপনারই লাভ, আপনারাই তো আরামাইশ করবেন, আমরা তো ছেলে আমি মারা যাবো, আমি অসুস্থ মানুষ, কিছু টাকা দেন। আসলে দেন বলে না, ইনডিরেক্টলি বলছে, দিলে ভালো হইতো। তো আমার আম্মু কি করলো, ওখান থেকে 5 লাখ টাকা দিয়ে দিল। 5 লাখ টাকা ছেলেকে দিল বিদেশে যাওয়ার জন্য? হ্যাঁ। বাইক তো তখনও ছিল না, বিয়ে 3 মাসের কাহিনী এটা। সে খুব বাইক করতো। আমার আম্মুর সাথে গেল, 5 লাখ টাকা যে তুলবে একটি ব্যাংকে, সে বলছে বাইক, আমার বাইক অনেক পছন্দ। তারপর আমার আম্মু খুব খারাপ লাগতো। কি করলো সে, 1 লাখ টাকা না 80,000 টাকা তুলে ওকে দিল, তুমি একটা বাইক কিনো। সে কিনলো বাইক। ও বলতেছে যে আম্মা আমি বাইকটা কিনছিলাম, কিন্তু টাকাটা আপনাকে দিয়ে দিব, আপনি নিতে হবে। বলছে ঠিক আছে। টাকাটা নেওয়ার সময় সবাই এটাই বলে, ফিলিংস আসলে ওরকমই থাকে, 3-4 দিন পরে না সেটা ওর নিচের হয়ে যায়, দূর এই টাকা দিব, এটা চলে আসে। আই ডোন্ট হ্যাভ এনি এক্সপেরিয়েন্স। যেমন ভাবে বললাম যে অনেকে মনে করতে পারে আমার নিজের এক্সপেরিয়েন্স আছে, না ব্যাপারটা সেরকম না, আমি শুনেছি, আসলে ঠিক জানি না, মিলেও যেতে পারে। যাই আমরা সামনের দিকে। তারপর এরকম ঘোরাঘুরি তো 2 ফ্যামিলি থেকে বকতো। ওর মা বকতো, হ্যাঁ তুমি আমাদের বাসায় থাকো না কেন, তুমি খালি মার বাসায় থাকো। তারপর আম্মু ওকে উঠাই দেন, তাহলে উঠাই দিলে আমি আর আপনাদের সাথে যাবো না। বল কি ঠিকই তুমি যাবা। তারপর কথা ওরা যদি এই কথা বলতো তো উঠাই না কেন, আমার লজ্জা লাগবে বাসায় দিতে, উঠাই না নিলে। 2008 গেল, 9 আসলো। আমার আব্বু তো বকতেছে পড়ালেখা করে না কেন, এদের কি কোনো পড়ালেখা নাই, কিভাবে চলবে, কি জামাই পেয়েছে দেখে আমি বলি আব্বু আমি তো ওর সাথে বিদেশ চলে যাবো, আর কি করবো বলো। তো ওর মা বলছিল কি 5 লাখ টাকাটা সে 1-1.5 মাসের মধ্যে দিয়ে দিবে। এরপর আমার আম্মু আর টাকাটা কথা তুললো না। এর মধ্যে 2.5 বছর হয়ে গেল টাকাটা। তো আমার আম্মু বলতেছে যে টাকাটা কেন দেয় না। তো আরাফাতকে বললো যে আসলে আরাফাত টাকাটা যে নিলা তোমার বাইরের ব্যাপার কিছু তো হলো না, 2.5 বছর হয়ে গেল, কি ব্যাপার। বলে যে আসলে যে লোকে ছিল টাকার লোকটা মেরে দিছে। 2010 কি করলাম, 10 দেখা গেলো কি আমাদের ভিতরে একটা মানে বিয়ের অনুষ্ঠানটা, হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে যাই। তারপর আপনি প্রেগনেন্ট হয়ে যাই এরকম করছেন কেন, বলেন প্রাউড ফিল যে আমি মা হতে চলেছি। তারপর এরপর কেউ আন্টিকে বলছে, আন্টি এই বাচ্চা হয়ে যাচ্ছে, অনুষ্ঠান করবেন না, মানে ইচ্ছা ছিল অনুষ্ঠান করবো। তারপর ফুপি করলো, ফুপি আপনি তো খুব বেশি করেন, অনুষ্ঠানটা পারলে করাই দেখান। তারপর ফুপি ওর মার ব্রেন ওয়াশ করলো, আমার মার ব্রেন ওয়াশ করলো। তারপর ঠিক হলো, হ্যাঁ বিয়ে অনুষ্ঠান করবো। 2 ফ্যামিলি বসলো এক জায়গায়, আমার আব্বু যায় ওদের বাসায়, খুব একটা ভালোই মিল ছিল, খুশি লাগতো, নিজের কাছে প্রাউড লাগতো যে সবকিছু ঠিক হয়ে গেছে। আমার আব্বু গেলো, কথাবার্তা বললো, বিয়ে এখানে এসে সমস্যা হইলো। এর মাঝখানে কিন্তু বাবা মারা যায় হঠাৎ করে, এটা আসলে বলা হয়নি, হঠাৎ করে ক্যান্সার হয়ে মারা যায়। তো ওর মা বসলো কথা বলতে, কথা বলবো, ওর মা বললো কি দেখেন আমাদের তো অনেক হাই সোসাইটির হাই লেভেলের আত্মীয় স্বজন আছে, যেখানেই করার অনুষ্ঠান অনেক বড় জায়গায় করতে হবে। তো আমার আম্মু বললো ঠিক আছে, মেয়ে তো বড়, মেয়ে বিয়ে দিব অবশ্যই বড় জায়গায় করবো। তারপর বললো কি আমরা কিন্তু অনুষ্ঠান করতে পারবো না, যেমন আমরা আপনার অনুষ্ঠানে 50% শেয়ার করবো। আমার আব্বু মানতে চাইল না, আবার বললো টাকা পয়সা খরচ করে লাভ কি, বিয়ের অনুষ্ঠান তো দুজনে মিলেই করি, একটাই করি। তারপর 50% ভাড়া করলো একটা রেস্টুরেন্ট বড়ই, তো 80,000 অ্যাডভান্স দিয়ে আসার পর ওর মার কাছে গেল রাতে বেলা, যে খাওয়া নিয়ে একটা খাবার মেনু ছিল পার পার্সন 550 টাকা। ওদের লোক ছিল আপনার অনেক, বললো 500-600 জনের মতো আসবে, আর আমাদের ছিল 250 জন, 50-50 হিসাব। তো আমার আব্বুকে রাতে ওর মা ফোন করলো, বাসায় গেল, ওর মা কি করলো আমার আব্বুর হাতে 40,000 টাকা দিল। স্যার দেখেন বেয়াই, ওর তো বাবা নাই, আমি এর বেশি দিতে পারবো না। তখন আমার আব্বু খুব কষ্ট পাইছে, কি বলে এটা। তারপর আমার আব্বু চলে আসে, না লাগবে না, আমি একাই করি, সমস্যা নাই, আপনি এভাবে খুব মানে নর্মাল একটা মুড করে চলে আসে। বাট বাসায় এসে খুব রাগ, 40,000 টাকা দিবে, এটা কেমন কথা। আমার আম্মু আসলো, বলছে দেখেন এরকম হবে না, আপনি আপনার মতো একটা অনুষ্ঠান করেন, যেহেতু 80,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, আমি এটা ট্যাকেল করতে পারবো, আপনি আপনার মতো একটা অনুষ্ঠান করেন, আপনাদের কয়জন আসবে বলেন। বলে আমাদের 600-700 জনের মতো আসবে। বলে বউ ভাতে ছেলে পক্ষরা এত কেন? বলে আমার ছেলের বন্ধুরা, আমার বোনের বান্ধবীরা, মানে টুকিটাকি যা আছে। আমার আম্মুর কথা ছিল যে রিয়েল রিলেটিভ যারা তারা থাকবে আর নর্মাল থাকে, বাট এরকম আশেপাশে প্রতিবেশীকে তো আর এরকম ইনভাইট করা যায় না। তো আমার আম্মু বলছে একটু কমান, আপনারা যখন আপনাদের অনুষ্ঠান করবেন দেন আপনি আপনাদের লতা পাতা যারা আছে তাদেরকে ইনভাইট করবেন। এটা কি জিনিস? মানে লতা পাতা বলতে ওই যে বোনের ফ্রেন্ড, এগুলোকে লতা পাতা বলে, বোনের ছেলের ফ্রেন্ড, এগুলোকে লতা পাতা বলে। ওকে, এক এক অঞ্চলের এক এক রকমের ভাষা। ওর মা বললো যে এটা কেমন কথা, আচ্ছা যান যা আছে ঠিক আছে, হলুদটা আমরা একসাথে করবো।
আমার আম্মু বললো যে হলুদটা আপনি করবেন একসাথে 50-50, বলে আবার 50-50, না হলুদটা আমরা আমাদের মতো করে, আপনার মতো করেন। তো এভাবে এই বিয়ের কাহিনী নিয়ে দুজনের মধ্যে অনেক লাগলো। ঠিকই বিয়েতে সবাই আসলো, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। যেমন ওর মা আমাদের বিয়েতে আসলো অনুষ্ঠানে, সে খেলো না কিছু। আর ওর মা হচ্ছে ওদের পুরা আত্মীয়, মানে পুরা কি বলবো, মানে ওরা পুরা হোল জেনারেশনের মধ্যে মা হেড। ওর মা যা বলবে সবাই তা মানে। ওকে, তখন তো আমার এমনিতে ওরা কয় ভাই বোন ছিল আপনার হাজবেন্ডের? ওরা ছিল এক ভাই এক বোন। বোনটা ছোট ছিল? বোনটা ছোট ছিল। ওকে, তখন আমি বাবুর পেটে, টুইন্স বেবি। আপনি কিভাবে জানলেন টুইন? যখন আমি বুঝতে পারলাম আমি প্রেগনেন্ট, তখন আমার মাথার উপর কেমন, মাত্র ভর্তি হইলাম কলেজে, এখন যদি এগুলো শুনি, এর আগে তো 7-8টা বছর গেল, কিছুই হলো না, এই সময় এসে প্রেগনেন্ট হইলাম। 7-8 বছর মানে ঠিক বুঝলাম না। বিয়ে হলো 2005-এ, আর এটা হচ্ছে 2010-এ, সরি 5 বছর, 4 থেকে 5 বছর। এবং এই 5 বছরের মধ্যে আপনি মা হতে চলেছেন, গ্যাপটা দিলেন প্রায় 2 থেকে 3 বছরে, তারপর আপনি আবারও কলেজে ভর্তি হয়েছেন, তাই তো? ভর্তি আমার আব্বুর প্রেশার হয়েছে, কারণ কোন দিকে কি হয়, পড়ালেখাটা সেটাই, পড়াশোনা তো করা অবশ্যই উচিত। এবং আপনি বলছেন যে আপনি টুইন বেবি, আপনি জানলেন কিভাবে টুইন বেবি? দেখা যাচ্ছে আমি অনেক লং ড্রাইভে গেছিলাম, তখন আর কি একটু প্রবলেম হয়েছিল, তো টেস্ট করতেছে, ডাক্তার বলতেছে তুমি এত পিচ্ছি মেয়ে, আচ্ছা আসো টেস্ট করি। টেস্ট করার পর বলে কি, এই তোমার এতগুলো হাত পা কেন? বলে কি, আমি তখনও শুনতেছি, হাসতেছি, তোমার তো টুইন্স বেবি। মানে না আমার না, আমার আগের মহিলার মেবি। বলে কি, তোমার আগের মহিলার টুইন্স বেবি? আচ্ছা ঠিক আছে, আবার দেখি তো। দেখে বলে যে তোমারই তো টুইন্স বেবি। মানে আমি মাথা উঁচু করে কথা বলতেছিলাম, না আমার আগে, মাথা সোজা করে শুয়ে আছে। কি বলে এটা, 2টা বাচ্চা? কি করব, এটা কেমন কথা, 2টা বাচ্চা হয়েছে? ফার্স্টের কথা এটা ছিল যে যখন কম্পিউটার শেখা শুরু করলাম, কি 2টা কম্পিউটার কিনে দিব নাকি, আশ্চর্য। সরি, আমি আসলে কোনো ইকুয়েশন খুঁজে পাচ্ছি না যে বেবি আসলে তাদের একটা আনন্দের ব্যাপার থাকবে ফ্যামিলিতে, অন্যরকম ব্যাপার যেমন থাকবে। দেখুন ও কত ছোট, মানে চিন্তা ভাবনার দিক থেকে অবশ্যই এখনো ম্যাচুরিটি আসেনি। ও চিন্তা করছে যে কম্পিউটার যখন কিনে দেবো তখন আমাকে 2টো কম্পিউটার কিনে দিতে হবে। ও মাই গড, অড স্টোরি। তারপর বউ ভাত? হ্যাঁ, বউ ভাত অনুষ্ঠানের দিন ঠিক হলো। কিভাবে করলেন, মানে শেষ পর্যন্ত রাজি হলেন কোনটাতে? আমি তো এখানে আমাকে কেউ কিছু জিজ্ঞেস করে না, মানে ওরা কোনটাতে রাজি হলো? মানে প্রথমত একসাথে করার কথা ছিল, পরবর্তীতে জিনিসটা কি হলো আসলে? পরে ওদের 2টা অনুষ্ঠান, ওদের বউ ভাত, আমাদের বিয়ে, ওদের আলাদা হলুদ, আমাদের আলাদা হলুদ। এই সময়টা আমার কাছে অনেক কষ্ট লাগতো, আসলে খারাপ লাগতো। কি অবস্থা এমন সময়, আর প্রেগনেন্ট থাকলে আমার মনে এমনিতে ছোট থাকে, বিশেষ করে হাজবেন্ডের থেকে অনেক কিছু চায় যে টেক কেয়ার করবো, কিন্তু সময় দেয়। কিন্তু ওই সময়টা এমন ছিল যেমন এত একটা বিয়ের কথা হইলো, আমার সাথে কিছুই ডিসকাস করতো না, আমার আব্বুর সাথে আম্মুর সাথে। এই যে বিয়ে শপিং করলো, চাইছিলাম যে আমি তো যাবো। বিয়ে আবার হচ্ছে আপনাদের? একবার তো হলো, মানে অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বারবার বিয়ে বলছেন, কয়বার বিয়ে করবে একজন মানুষ? ওকে, তো অনুষ্ঠানের কথা। হ্যাঁ, তো আমি ভাবছিলাম আমাকে নিয়ে কেনাকাটা করবো, ওরা ওদের মতো কেনাকাটা। যখন আমি বলছি আমাদের কি শাড়ি পরবো, কেনাকাটা করবো না, কেনাকাটা হয়ে গেছে। এত খারাপ লাগলো যে ও হাজবেন্ড মানুষ, জিজ্ঞেসও করে, একটা মতের তো একটা ব্যাপার আছে অবশ্যই, তো একটা মূল্যায়ন করা, সে মূল্যায়নই করলো না। তখন খুব খারাপ লাগতো, আসলে মন ছোট ছোট লাগতো। তারপর যখন আমাদের বাসায় বিশাল হলুদে অনুষ্ঠান করলো, পার্টি, মানে অনেক বড় একটা গান বাজানো, টিসে করলো, ছেলে পক্ষরা নাই, আরাফাত নাই। জিনিসটা এত খারাপ লাগলো, আমি হলুদের স্টেজে বসে কান্না করতেছি, মনটা ছোট। মানে সবাইকে আমি তো কখনো মানে বড় কিছু হলো বুঝতে দিই না, ভিতরে যা হয় উপরে, মানে উপরে এত হাসি খুশি সবাই। আমি ভিডিও তো দেখছি খুব হাসি খুশি, কিন্তু ওই মোমেন্টটা আমার মানে পারতেছিলাম না কিছু বলতে। এটা কি অবস্থা, এত অসুস্থ, আলাদাও তো একটা টেক কেয়ার আছে। যে আমার বাসায় এত বড় একটা হলুদের অনুষ্ঠান, ও কিছু খেলেও না, আসলো না, দেখলেও না, এটা কেমন? তারপরের দিন ওদের বাসায় হলুদ অনুষ্ঠান হলো, ওরাও খুব বড় করে করলো, আমরা গেলাম না। সে আমাকে একটাবার ফোনও দিল না, আসো কিছু খেয়ে যাও বা কোনো খাবার পাঠানো লাগবে নাকি। পাশাপাশি বাসা, দেখতেছি গান বাজনা হইতেছে, কোনো ফোন নাই। সারাদিন আমি ভাবছি ফোন করে বলবে একটু আসো দেখে যাও, না কোনো ফোনই নেই। তারপর আমি ফোন দিলাম, কই বলে আমি খুব ব্যস্ত আছি, পরে ফোন দাও। স্টেজে বসে আছি। তারপর বলো তুমি এত বুড়া মানুষ, তুমি স্টেজে বসে বয়স আছে? তুমি তো কালকে ঠিকই বসলা। তারপর তো বিয়ে, ওদের তখন ছিল 2টা গাড়ি, একটা ওদের ছিল, আরেকটা হচ্ছে আমি যখন কনসেপ্ট করি তখন আব্বু আর কি, তখন 2টা গাড়ি ছিল। কি হলো, আমি যখন পার্লারে যাবো স্বাস্থ্য, তখন একটু বৃষ্টি দেখা গেছে আমি রিক্সায় যাব, একটা অসুস্থ মানুষ, কেমন না, অ্যাক্সিডেন্টও তো হইতে পারে বৃষ্টির সময়, পার্লারে যাব। সে দায়িত্ব করে একটা গাড়ি পাঠালো না, খুব কষ্ট। মানে রিক্সায় কি যাবো, আল্লাহ জোরে বৃষ্টি, আমি তো কানতাম, আমার আব্বু বুঝতো না, আমার বোনও বুঝতো না, খুব খারাপ লাগছে আমার। কষ্ট যে কি প্রকার হয়, 2টা গাড়ি, সে একটা গাড়িও দিল না আমাকে। আমার আম্মু খালি, এমনিতে এত কষ্ট আম্মু একটু বলে
ছি একটা মানে বকা দিতেছে, বলি দায়িত্বহীন ছেলে, বাচ্চাটা রিক্সায় যাবে, কখনোই কিছু বলে নাই। এগুলিতে আরো কষ্ট লাগতো। বিয়ের 5 বছর পরের কাহিনী, রাইট? সিচুয়েশন ইজ চেঞ্জিং। ওকে, যে মানুষটা এক ধরনের কাচের ভেতরে থাকা একটা শোপিস এর জিনিসপত্র দেখলে টাকা কোত্থেকে পাবে সেটা ভুলে গিয়ে টাকা জোগাড় করে আপনাকে জিনিসপত্র কিনে দিত, সে নিজের বাসায় তখন দুটো গাড়ি মানে হচ্ছে দুটো কার, রাইট? দুটো গাড়ি কি ওদের নিজেদের ছিল নাকি পরবর্তীতে আপনারা দিয়েছিলেন একটা? আমরা একটা দেওয়া হয়েছিল। একটা কার আপনারও ছিল ওখানে, তারপরও আপনাকে স্টেশনালি সে একটা কার প্রোভাইড করছে না। দুটো কার কি এনগেজ ছিল সেই সময়? আমি আসলে চাই না, আমার মতো তুই ফোন দিবি না, দেখবি ও কি দেয়, ওর দায়িত্বটা কি। একটা বললো যে গাড়ি যে সাজাইতে নেয় না বিয়ের সময়, ওটার জন্য ছিল। একটা ওদের নিজেদের শপিং টপিং এইসব কাজের জন্য ব্যস্ত ছিল, সে কারণে আপনাকে গাড়ি দেয়নি। আসলে পার্লার একদম বাসার কাছেই ছিল। ওকে, তারপর যখন বিয়েতে সাজলাম, সাজার সময়টা খুব ভালোই লাগলো, খারাপ লাগেনি। কিন্তু যখন আমি কমিটি সেন্টার নিচে গাড়ি থেকে নামবো, দেখি আমার আব্বুর মুখটা, আমার মানে কান্না মানে পেটে আসছে, বলি কানবো কি, মানে এদিকে ওদিকে মানে হাসির কথা চিন্তা করতেছি, পরিচিত আঙ্কেল এদেরকে দেখে হাসতেছি, কিন্তু মানে আমি তো তখন, বাবুরা হচ্ছে আপনার তখন 7 মাস। ওকে, 7 মাস। হ্যাঁ, 3 তলা সিঁড়িতে ওঠা, উঠতেছে আর কাঁদতেছে, মানে ভিডিওতে মনে হচ্ছে আমি হাসতেছি, কিন্তু ভিতরে কান্না কাকে বলে জানলা, আমার কি হবে, এত কষ্ট পাইতেছি, মানে কি বলবো। স্টেজে বসলাম, গিয়ে দেখি যে ওরা কেউ আসে। তখন আপনার আব্বুর মুখ দেখে আপনার কান্না পাচ্ছিল কেন? কারণ কি হয়েছে আব্বুর মুখে? আসলে খুব কষ্ট পাইছিলাম যে এরকম কেয়ার ছাড়া, মানে এত একটা হলুদ অনুষ্ঠান গেল, আমার জন্য একটু খারাপও লাগলো না। কিভাবে সে ভালোই শান্তিতে অনুষ্ঠানটা করলো। কে, আপনার বাবা? না, আরাফাতরা। ওকে। তারপর বিয়ের দিন একটা গাড়ি পাঠাইলো না, খুব কষ্ট লাগলো। দায়িত্ব ছাড়া কোনো দায়িত্বই নেই। অন্যান্য আমার আপুদের হাজবেন্ডকে দেখে খুব দায়িত্ব, বউ এটা লাগবে নাকি, খুব দায়িত্ব, মানে সে তুলে কিছুই না। এমনিতে কিন্তু যাদেরকে দেখতেন তাদেরকে যদি হ্যালোইড 920 আনা যেত, হয়তো আপনার এই কনসেপ্টটা এটাও ভুল হয়ে যেত। হোয়াটএভার ইট ইজ, সবার লাইফে এরকম হয় না নিঃসন্দেহে। কিন্তু দেখানোটাও অনেক কিছু, অনেকে সবকিছু ঠিক রেখে করে আর কি। ওকে, বসলাম স্টেজে, অনেকক্ষণ পর ওরা আসলো, আমার পাশে আসলো ছেলেপক্ষ, আইসা একদম মুখটাকে ভার করে বসে আছে। ওই যে আমার আম্মু বিয়েতে ওভাবে রাজি হয়নি 50-50-তে, মুখটাকে একদম পেঁচার মতো করে বসে আছে। হাসতে বলে হাসি ঠিকই, মানে যারা যারা ছবি তুলছে ছবি দেখেই মনে হয়েছে যে এর মন মেজাজ খুবই খারাপ। পরে খাবারের সময় তার মা খাবে না, আমার আব্বু যে বলবে আমার আব্বুর সাথে এমন একটা ক্রাইম করলো, বিট্রে করলো, আমার আব্বু তাকে সাধতেছে না, বলে কি পাউল মহিলা, না খাইলে না খাক। এদের আবার বড় বড় আত্মীয় স্বজন, তাদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে। সবাই খেলো, মা খেলো না, এটাই হচ্ছে এদের মেইন কষ্ট। আমরা সবাই খেলাম, আমাদের একটা মাত্র বোন, একটা মাত্র ভাবি, এই খেলো না, আমাদের বিয়ে অনুষ্ঠানটাই ফালতু হয়েছে। ওকে, বাই দ্য ওয়ে, আমার হাতে এই মুহূর্তে শাকিল একটা ছবি দিয়ে গেছে। এটা কি আপনাদের বিয়ের ছবি? বিয়ের কিছুদিনের পরের ছবি। এগুলো কি, এগুলো কলেজ, এগুলো পরে এগুলো গোল্ড মা মানে তুলেছিল। এই গোল্ড গুলো কি আপনার ফ্যামিলি থেকে দেওয়া হয়েছিল? কিছুটা আমার ফ্যামিলি, কিছুটা ওর মা। কি পরিমাণ গোল্ড? আমি তো পুরো মানে আপনার গোল্ড, এই গোল্ড এখানে যা আছে, আমার মার কিছু ছিল, ওর মার কিছু ছিল, কিন্তু আনফরচুনেটলি সবই ওর মার কাছে। আমার মা প্রায় আমাকে বকে যে, বাই দ্য ওয়ে সিচুয়েশন কি হয়েছে সেটা আমরা জানি না, বাট এই গোল্ড গুলো তো আপনাকেই দেওয়া হয়েছে। কি পরিমাণ গোল্ড আছে এখানে? 12-14 ভরি। 12 থেকে 14 ভরি। যাই হোক, পুরো ছবিতে গোল্ড গুলো দেখা যাচ্ছে। বেশি হবে এখানে, মানে 20-এর মতো হবে। 20 ভরির মতো গোল্ড আছে। আমার আসলে আইডিয়া না, 20 ভরির মতো হবে। ওকে, মানে দু ফ্যামিলি থেকে আপনাকে এটা দেওয়া হয়েছিল। হ্যাঁ, আপনি যে জায়গাটায় ছিলেন সেই জায়গাটায় আমরা যেতে চাই। তারপর মানে বিয়ের অনুষ্ঠানটা এভাবে চললো। এবার আসলো ছেলেদের বৌভাত। আমার বাবাকে ইনভাইট করা হয়েছে, আমার মা ফোনে ইনভাইট করছে। আমার বাবা বলতেছে ফোনে কেন, আমি তো গিয়ে ইনভাইট করছি, এত কিছুর পরেও কেন সে বাসায় আসলো না। তো ইনভাইট করলো, এতই করলো যে মানে আসেন আমাদের বৌভাতে, আপনার আসতে হবে। আমি মানুষকে কি বলবো? মা বললো না, আপনি আমার বিয়েতে এসে এমন করছেন, আমি আসবো না। তারপর আমার বাবাও আসলো না। পরে কি, যেখানে বৌভাতে যাওয়ার কথা আমাদের বাসায়, সেখানে আবার হাজবেন্ডের বাসায় ব্যাক করলাম। জিনিসটা ওদের বাসায় সবাই খুব কষ্ট পাইলো, তো রাগারাগি চলতেছে। আমারও মনে অশান্তি, আসলে অসুস্থ, মাথা ঘুরাইতেছে, করতেছে, কিন্তু এদেরই দেখে আমার ভাল লাগতেছে না। কেমন দিন একটা অশান্তি, কষ্ট, চাপা কষ্ট। বারবার ইন্টারের টেস্ট পরীক্ষা, পড়া লাগবে, বাবুরাও হয়ে যাবে এমন একটা সময়। তো পড়তেছি ভাবলাম কি দূর অফ করে দিই, কোন রকম টেস্টটা দিব না ইন্টার পরীক্ষা, এইভাবেই সুন্দর মতো সংসার করবো। তারপর তো কন্টিনিউ বাধ্যতামূলক, যেহেতু দুই ফ্যামিলির ঝগড়া, বাধ্যতামূলক থাকা লাগতেছে এই বাসায়, একদম দম বন্ধ হয়ে যাইতেছে। অবশ্যই কোনো কষ্ট দিত না, তারপর নিজের ভালো লাগতো না। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো যে আরাফাতের অ্যাটিটিউড চেঞ্জ দেখলাম, অনেক চেঞ্জ। যেমন ও তো আসলে যখন আমি আমার বাসায় থাকতাম, দেখো তো আমার বাসায় 3-4 ঘন্টার জন্য যেত, খুব ভালো পারফর্ম করতো।
টেক কেয়ার করতো, এটা করতো, ওটা করতো, এটা গুছাইতো, ওটা গুছাইতো, মানে খুব টেক কেয়ার। সারাদিনে কোনো খোঁজ খবর থাকতো না, ফোন দিলে ধরতো, 2 মিনিট কথা বলতো, 1 মিনিট কথা রেখে দিত। কিন্তু ওর বাসায় যখন গেলাম দেখলাম ও সারাক্ষণে বাসায় থাকে না, সারাক্ষণ বাইরে। সে খারাপ লাগতো, এই তুমি কি করো, কোথায় যাও? বলে কি দেখো আমাদের বাবু হবে তো আমার বিজনেসকে আরো ডেভেলপ করা লাগবে। বিজনেসের মধ্যে জড়িয়ে গেছে ততদিনে। কি বিজনেস করতো? বিজনেস বাবা যে গাড়িটা দিল ওটা রেন্টে কারে দিত, রেন্টে কারে বিজনেস করতো। বাবা গাড়িটাকে ওই জন্যই দিয়েছিল, যেহেতু কিছু করে না, মাঠ থেকে কত নিবে, ভাড়া দিলে তো 40,000 টাকা মান্থলি হয় না, তো সেটা দিয়ে যেন আমার বাবুর খরচ হয়ে যায়। এটার জন্য আপনার বাবা জামাইকে একটা গাড়ি কিনে দিয়েছিল। এটা কি ও নিজে চালাতো নাকি আলটিমেটলি কাউকে দিয়ে চালাতো? ড্রাইভার ছিল, আবার ও নিজে চালাতো, কিন্তু ও বলতো কি দেখো দুইটা ড্রাইভার রাখা সম্ভব না, পার্কিং এ অনেক টাকা যায়, আমি একটা কাজ করবো, আমি এটা সারাদিন ড্রাইভ করবো, ও নিজে নিজেটা চালাবে, কিছু টাকা এক্সট্রা হবে। তো আমি ভাবলাম যে ও হয়তো খুব সিরিয়াস হয়ে গেছে, কিছু বলতাম না। এরপর গেল নিজে অজান্তে জিজ্ঞেস করতাম কই তুমি, বলতো এই যে এখানে। তো না কেন যেটা সন্দেহ হইতো, যে কথার মধ্যে একটা সন্দেহ আসে না, এত বছর ধরে চলতেছি, সন্দেহ লাগতো। চেঞ্জ তো ইজিলি বোঝা যায়। তারপর কি করলাম, কি একটা অপশন ছিল ফাইন ফ্রেন্ডার, ওইটাকে অন করলাম, ফোন দিলাম, কোথায় তুমি? বললো যে আমি এই তো যাত্রাবাড়ি। আমি মেসেজ পাঠালাম, দেখলাম ও হচ্ছে মাওয়া। বললাম এই তুমি কোথায়, সত্যি করে বলো তো? বলে আমি যাত্রাবাড়ি। তোমার আম্মু কসম? বলে আমার আম্মু কসম। আম্মু কসম। বল কি দূর, এটা মনে ভুল আসছে। তারপর গেল এক কাহিনী। এরপর ও বললো যে আমি আমার গাড়ি ভাড়া যাচ্ছি গাজীপুর, আস্তে আস্তে 2 দিন লাগবে, আজকে সকালে গেলে কালকে রাতে আসবো। বললাম যাও, দেখি কই যাও, আজকে আমি দেখবো কি হয়। দেখি চিটাগং পাহাড়তলি। তো আমি বললাম কি যে তুমি কোথায়, সত্যি করে বলো তো? বলে যে আমি গাজীপুর আছি, যাইনি এখন, রাস্তা অনেক জ্যাম, গাজীপুর আছি। 5 ঘন্টা 7 ঘন্টা হয়ে গেছে গাজীপুর আছে। সকাল 6টায় বেরোছে, আমি ফোন দিছি হচ্ছে 2টা 2:30 দিকে লাঞ্চের সময়। সে বলতেছে সে গাজীপুর। আমি বললাম ঠিক আছে। তারপর আবার মানে মন মানে না, আর ওই সময় একটু টেনশন, অনেক কিছু মনে হয়। তখন বেবি পেটে, রাইট? পুরা মানে মাথা যে কি অবস্থায় গেছে, মানে এখনো লাইভ আমার মাথার মধ্যে সেভ করা আছে, মানে অস্থির। আমি নিঃশ্বাস নিতে, মানে নিঃশ্বাসটা অনেক কিছু মনে হইতো। বলতেছে দেখো তোমাকে তো আমার একটা রিলেটিভ দেখছে চিটাগং, তুমি সত্যি করে বলতো কোথায়? এখন কি করলো, ফোনটা টাস করে কেটে দিল। কেটে অনেকক্ষণ পর ফোন দিল, কি তোমার কোন রিলেটিভ দেখছে বলো তো? আমি বলি তুমি চিটাগং গেছো, সত্যি করে বলো তো? আমি আবার পাশে পাশে একটা ছেলেকে পাঠান, দেখো তো ওদের নিচে গাড়ি কোনটা আছে কোনটা নেই। তো বলে ছোটটা আছে বড়টা নেই, তুমি বড় গাড়িটা নিয়ে তুমি চিটাগং গেছো পাহাড়তলিতে। উনি পাহাড়তলিতে থাকে, পাহাড়তলিতে আসছে, গ্যাস নিতেছিল, ওইটা স্টেশন চলে আসছে ওখানে। তো বলতেছে যে না না আজের কথা, ধুর দেখো কারে না কারে তোমার গাড়ির নাম্বার এটা। উনি তো এটাও বললো, তুমি এখন বলো তো আমি কি শার্ট পরা, জিজ্ঞেস করো তো। এখন আমি বলি ধুর ফাইজলামি করো, তুমি আসো কি বলো? কি না দেখছো শার্টের নাম বলো। আন্দাজে বললাম কি লাল, মিলে গেল। বলে কি আচ্ছা ঠিক আছে, আমি এবার পরে কথা বলবো, তুমি অসুস্থ, তুমি চিন্তা করো না। পরদিন রাতে বেলা আসলে, এই পর্যন্ত সে আমিও আর অতটা করি নাই, কারণ আমার শরীর তখন অনেক খারাপ হয়ে গেছে, একটা শ্বাসকষ্ট চলে আসছিল টেনশনে। খুব মন খারাপ হয়ে থাকা, আম্মু আব্বুকেও তো বলতাম না। তারপর কি করলাম, বলি যাক ঝগড়া হয়েছে, আমার সাথে তো কারো কিছু হয় না, আমি আমাদের বাসায় চলে যাবো, হয়তো একটু ভালো লাগবে। এর মাঝখানে ওর ফুপি একটা ওদের বাসায় থাকতো, ফুপিকে বলতাম ফুপি কাহিনী তো আমার কাছে কেমন জানি লাগতেছে ফুপি, আমি তো অতটা বিচারও দিতে পারতাম না, মুরব্বী মানুষ, ওনার এজ কত 40 হবে। দেখো নোয়াখালীর মানুষ 2টা বিয়ে করে না, যাই করো আমাদের ছেলে ভালো আছে, অন্যদিকে চিন্তা করো না। তো শান্তি পাইলাম, 2টা বিয়ে করে না, একটা রুলস দিয়ে দিছে। বলো ঘুরে ঠিকই, কিন্তু এইসব বিয়ে ঠিক করবে না, তুমিই থাকবা, গুলে গুরুক, অল্প বয়সে প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, গুলে গুরুক। কে বলে এটা? ওর ফুপি। এসব তো নিতে হয় না। তো আর সাহস পাইলাম না, নেক্সট ওনাকে কমপ্লেন করে আমাদের বাসায় চলে আসলাম। দেখা গেছে এত সার্চ দিতাম, 40 টাকা 60 টাকা এরকম থাকতো, 100 টাকা রিচার্জ করলে সার্চ করে, মানে ওই খুঁজতেন কোথায় আছে। হ্যাঁ 2 টাকা না 2.5 টাকা লাগতো, 5 মিনিট পর খুঁজতাম। পরে আমাদের বাসা আসতো, আইসা টেম কেয়ার এই হয়েছে, আর মিথ্যা কথা বলি, সে রাগ করে চলে গেছে। তারপর একটা সময় আসলো যে এরকম অবস্থায়, তখন হচ্ছে আপনার অক্টোবর মাস, বার্থডে, আমার বার্থডেতে সারাদিন আমার আম্মু অনেক রান্না বান্না করলো, কি কি খেতে ইচ্ছা করে সব রান্না বান্না করলো। সারাদিন আমি বসে আছি, ও কোথায়, টাইমই দিত না। আমি যে বেশি তর্ক করবো আমার নিজের ভয়, যে আমি কি না কি করি, আমার নিজের ভয় আমি এসে তর্ক করতাম না। অনেক রান্না বান্না করলো, সে আসলো হচ্ছে 10টার দিকে আমাদের বাসা আসলো। আমার আম্মু বললো আজকে ওই বাসায় যাওয়ার দরকার নেই। আমি বললাম না আম্মু আজকে আমার বার্থডে, আমি ওই বাসায় যাই। গেলাম ওর সাথে, গাড়িতে উঠলাম, তখন ওরা বাসা চেঞ্জ করে আমাদের বাসা থেকে 5 টাকা রিক্সা ভাড়া এমন দূরে গেল। গাড়িতে বসে উঠে বললাম তুমি সত্যি করে বলো গাড়িতে ঝুলানো থাকে যে?
তুমি এটা ছুঁয়ে বলো তো তুমি কই গেছিলা, চিটাগং গেছিলা নাকি কই গেছিলা। এর আগে যেটা হচ্ছে আমি ওর সাথে চলে আসবো, আমার আম্মু বলে আজকে দিনটা থাক, বার্থডেতে থাক, তোর আব্বু কেক নিয়ে আসবে থাক। আমি বললাম অনেক রিকোয়েস্ট করছে, বাট আমি ছিলাম না, চলে আসি। সে কি করলো, রাস্তার মাঝখানে বল কি চলো তোমাকে বাসায় দিয়ে আসি, তুমি বাসায় নিয়ে আমাকে এসব করবা। আমি বললাম আম্মুর কাছে এত কাহিনী করে আসলাম, বাসায় গেলেও তো আম্মু কিছু একটা মনে করবে যে কি হঠাৎ করে চলে আসলো, 2 মিনিট হলো না। পরে যে গাড়িটা মুভ করবে, গাড়ি খুলে আমি বের হয়ে গেছি। বাসায় একটা ড্রেস পরা, পেটটা হচ্ছে এত বড়, রাত তখন বাজে 10:30 পৌনে 11টা। বলে আজকে বাসায় যাবো না, এত কিছু 3-4 মাস ধরে এত কিছু সহ্য করতেছে, বাসায় যাবো না। পরে রাস্তায় ও কি করলো, আমার সামনে দিয়ে ওই গাড়িটা নিয়ে সোজা ওর বাসায় চলে গেল। মাই গড, আমি অবাক হয়ে গেলাম, কি বলে। আমি এদিকে, আমার বাসা ছিল পিছন সাইডে, আমি গেলাম কি আমার বাসা উল্টা দিকে। সে এটাও চিন্তা করলো না, মানে ছোট বাচ্চা রাতের বেলা কিছু না কিছু আসলে হয় না কিছু টাইপের, যাই হোক। তো এগুলো চিন্তা করলো না। তো আমি চিন্তা করতেছি বাসায় যাবো না, কোথায় থাকবো, আজকে এটার বাসায় আমি যাবোই না। মানে খারাপ লাগছে এটাই যে সে না বলে আমার সামনে গাড়িটা টান দিয়ে নিয়ে গেল। আস্তে আস্তে হাঁটতেছি, কি করলাম, ওদের বাসা আমাদের বাসা মাঝখানে একটা সিঁড়ির উপর বসে আছি গালে হাত দিয়ে। কি হইতেছে আমার লাইফে, এই 4 মাস ধরে আমি সহ্য করতে পারতেছি না। আর এই সময় 2টা বাচ্চা, একটা লোক যাচ্ছে আসতেছে, বলে তুমি এখানে কেন বসে আসছো। আমি কি না, একজন ওয়েট করতেছি। বলে তুমি একটা কাজ করে ঘরে এসে বসো, এইভাবে বসে আসো, একটা অসুস্থ মানুষ। তারপর উনি না না ঠিক আছে চলে যাব। তারপর উনি দেখলাম কি ঢুকলো, ঢুকে আবার দরজা একটু খুলে উকি মেরে দেখলাম আমি আসিনি, কিন্তু খারাপ লাগলো, আমি চলে আসলাম। তো একটা হসপিটাল ছিল বাসার সামনে, তো চিন্তা করলাম হসপিটালে গিয়ে থাকবো, কোন রকম রাতটা পার করবো, রাতের মধ্যে তো অনেক কাহিনী হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে হাঁটতেছি, আমিও হাঁটবো দেখে ও বের হয়েছে, গাড়ি রেখে পার্কিং টার্কিং করে বের হয়েছে। বের হওয়ার আমি একদম সামনাসামনি পড়ে গেছি, মানে ওদের বাসার গলিপুর দিকে ছিলাম, ওর সামনে হয়ে গেছে। আইসা বলতেছে হাতটাই না, বলতেছে চলো বাসায় চলো। আমি কি না আমি যাবো না, এরকম টানাটানি করতেছে। বুঝলাম না, গাড়িটা নিয়ে সে কোথায় যাচ্ছিল? না, সে গাড়ি রেখে পার্কিং করে বের হয়েছে আমাকে খুঁজতে, কই না কই গেল। ওকে ওকে ওকে, হ্যাঁ। আনফরচুনেটলি সামনাসামনি হয়ে গেছে। আশেপাশে তো দোকান আছে, সে ওই রাস্তার মধ্যে আমাকে টানতেছে। আমার তো আমি নড়তেই পারি না, আস্তে আস্তে ওই হাঁটি, কষ্ট হয়। সে ওই অবস্থায় আমার টানতেছে এমন ভাবে, পারলে মনে হয় কি বলে আবার টানা হেঁচা করে নিয়ে যাবে। পরে বললাম যে যাই, রাস্তায় একটা মান সম্মান আছে। গেলাম, যাওয়ার পর কান্না আসতেছে, খালি যেন কেন কান্না আসতো বুঝলাম। ভালো কিছু জিজ্ঞেস করলো কান্না আসতো, খারাপ কিছু জিজ্ঞেস করলো কান্না আসতো। কাউকে শেয়ার করতে পারতাম না, এই জিনিসটা চাপা থাকতো, বললেই কান্না আসতো। তো ওদের বাসায় গেলাম, মনটা খুব খারাপ। যার পর ও কি করলো, আমাকে নিয়ে আমার রুমে রেখে ওর মাকে বললো আম্মা খালি আমাকে সন্দেহ করে, আমি গাড়ি চালাতে পারি না, আমি তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবো। ওর মা করলো, আমার মন খারাপ, আমার বার্থডে, সে আমাকে আইসা আমাকে এমন বকাবকি শুরু করলো, কখনোই এমন বকাবকি দেয় না। সেদিন ওকে এমন বকাবকি শুরু করলো, আমার ছেলে কিছু হলে আমি তোকে ছাড়বো না। হ্যাঁ, মানে কোনো কিছু না বুঝে অনেকক্ষণ বকা। এটা শুনে আমি কাঁদছি, খালি কাঁদছি, মানে কান্না হইতেছে, মানে আর নিঃশ্বাস নিতে পারতেছি না। তখন মনে হয় বাবুদের 8 মাস হবে, নিঃশ্বাস নিতে পারতেছে। ওর ফুপি আসলো, ফুপি এসে বুঝাইতেছে দেখো পানি খাওয়াইলো, অনেক দোয়া পাইছিল। আসলে ওই সময় তার একটা ছেলে খুব উগ্র ছিল, আমি সব বলছি আল্লাহ তার ছেলে যেন ভালো হয়ে যায়, মানে ওই পানি খাওয়ানোর জন্য আর কি। কানতে কানতে মানে পানি খাওয়ানোর পর একটু ভালো লাগছিল। তো আল্লাহর মধ্যে তার ছেলেকে এখন অনেক ভালো, ভদ্র হয়ে গেছে, দুষ্ট ছেলেটাই। মানে এই দোয়াটা কি বুঝলাম না, এই দোয়াটা কি সিচুয়েশনে দোয়া? অনেক অসুস্থ ছিলাম না, মানে এটা এক ধরনের প্রেগনেন্ট যারা থাকে শরীরে একটা দোয়া আর কি। ওই সময়টাতে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়, তাই তো? অবশ্যই দোয়া কবুল হয়, কারণ একটা সুন্দর ওই সময়টা, তারপর বাবুরা যখন 1 বছর থাকে অবশ্যই কবুল হয়। বাট তারপর একটা মানুষের মানে কি বলে শরীরে আত্মার যে একটা দোয়া, ওইটা ছিল, মানে মন থেকে দোয়াটা করেছিলেন, মন থেকে দোয়া কারণ এই সময়টাতে কেউ আমাকে হেল্প করছে সেই জন্য। হেল্প করে 1 গ্লাস পানি খাওয়াইছে। ওকে। তারপর বুঝাইলো দেখো এত সন্দেহ করো না, মেয়েদের এইসব ধরতে হয় না, ছেলেরা অনেক করে, ধরো না এইসব। নোয়াখালী ছেলেরা 2টা বিয়ে করে না। ওকে, নোয়াখালী যারা আছেন তারা মাইন্ড করবেন না প্লিজ, ওটা ওর ফিলোসফি, ওর লাইফের ফিলোসফিটাকে ওর মতো করে দেখতে হবে। হ্যাঁ, ফুপি বলতো আর কি, ওকে সন্দেহ করো না, তুমি তো ঘরেই থাকবা, সবকিছুই পাইতেছো আর কি। পরে না আমি কি বলবো, আন্টি আমার আজকে বার্থডে ছিল, আমি এত রেখে চলে আসলাম, এটা বলতে পারতেছি না, চাইতেছি এটা বলতে, বলি আর কান্না আসে আর বলতে পারি না। তুমি রিল্যাক্স হও। ঠান্ডা হইলাম, মানে এরপর মানে আমি মাথা ঘুরায়, মানে আমি চুপ বসে আসছি, মানে আমি দেখতে সব হইতেছে, বাট আমার কোনো হাত লাগানোর শক্তি নেই। পরে আন্টি চলে গেল, অনেকক্ষণ পর দেখি ও আসলো, এসে চোখে পানি মুছলো, একটু ঢং ঢং। তা অবস্থায় দেখো তোমার বার্থডে ছিল, তুমি আমার সন্দেহ করো না, আমি কিন্তু গাড়ির নিচে পড়ে মারা যাবো। তো ওই যে ওরা আমি শয়তান হিসেবে কাউন্ট করছি, বলে তুই শয়তান, কি বলবার, তুই আমার তাল দিতে আসছিস, এত কষ্ট করে বাস থেকে নিয়ে আসছিস, বার্থডেতে খাই নেই কিছু না। তারপর পরদিন ওর মাকে বললাম, আমি বললাম আমার বাসায় চলে যাবো, আসলাম থাকার জন্য। ওর মাকে বললাম যে
আম্মু আপনি আমাকে কালকে বকছেন, আমার কালকে বার্থডে ছিল, আমি আসলে এমন বকা কখনোই বকলেন না, কালকেই বকলেন এমন বকা। ও তোমার কালকে বার্থডে ছিল? ভালো। কোনো আফসোস টাফসোস কিছুই নাই। চলে আসলাম আমাদের বাসায়, এইভাবেই চলতো 2 দিন মিল, 3 দিন আবার ঝগড়া করতাম না অবশ্য, মনের অমিল, যেটাকে বলে মিল এবং অমিল। হ্যাঁ, ঠিকই দুজনে কথাবার্তা বলছি, কিন্তু কেউ কারো মানে ও আমাকে বিশ্বাস করতো, আমি ওকে বিশ্বাস করতে পারতাম না, কেমন যেন মিল পেতাম না। স্বাভাবিকভাবে এটা সম্ভব নয়, কারণ আপনি ট্র্যাক করে দেখছেন। জিজ্ঞেস করলে না ঝগড়া লাগতো, চুপচাপ থাকতাম, জানতাম যে চুপচাপ থাকতাম। একটা অভ্যাস কি, আমি কেউ যদি মিথ্যা বলে জেনে চুপচাপ থাকি। আপনি তাকে বলেননি যে তোমাকে ভাবে খোঁজ করে আমি এই রেজাল্ট গুলো পেয়েছি? এটা বলিনি। সে কি করলো, সে আমার মোবাইল সার্চ করলো, যে মেসেজ ইনবক্সে থাকে, মেসেজ সেন্ড আইটেম, সেগুলো দেখলো, দেখে সে ডিলিট করে দিল। আসলে জানি না এটা আমার দোষ নাকি গুণ, জানি না, গুণ তো হবেই না, দোষও না। আসলে আমার একটা কিউরিওসিটি ছিল যে ও কোথায় যায়, আমি করলাম কেন, একটা কিউরিওসিটি হয়ে গেছে যে মিথ্যা কেন বলে। সত্যি বললে কিন্তু আমার গায়ে লাগতো, চিটাগং যাচ্ছে বললে কি হইতো, যাচ্ছেই তো। মিথ্যা বলতে এটা যেন আমার খারাপ লাগতো, আমি তোকে অতটা করি না। তো কি করবো, গাড়িতে একটা মোবাইল রেখে দিলাম, এরপর সার্চ দিতাম, দেখতাম আবাসী একই কাহিনী। মোবাইল রেখে দিলেন মানে কিভাবে রাখলেন? গাড়ি সিটের নিচে মোবাইল রেখে দিলাম, সার্চ করলাম, দেখি আবাসী মিথ্যা। অন করে রেখে দিতেন? অন করে রেখে দিতাম। বোঝা যেত না মোবাইল আছে ওখানে? না, বোঝা যেত না। মোবাইল চার্জ হতো কিভাবে? চার্জ দিয়ে আবার রাখতাম, ইউজ করা হতো না তো, 3-4 দিন থাকতো চার্জ। পরে আবার ঘুরতে যেতাম, মোবাইল নিতাম, আবার চার্জ দিতাম, রেখে দিতাম। পরে না আমার চিন্তা হলো কি, মোবাইলে যত শয়তানিরই, মাঝখানে 2 দিন মোবাইলে নেটওয়ার্ক ছিল না, জানিও নেই, ঝগড়া হয় না, তোর এটা আর করবো না, অফ করে দিলাম মোবাইলেরই। তারপর তো অসুস্থ হলাম, বাবুরা ভাবছিলাম, তো ওই পর্যন্ত ভাবছিলাম পড়ালেখা করব না, কিন্তু এই যে কাহিনী, বাবুরা তখন 8.5 মাস, বললাম বাবুরা হবে, 2টা বাচ্চা পালবো, পড়ালেখা করব, নাহলে আর কোনো ওয়ে নেই। এই যে কাহিনী করতেছে, এর সাথে আমার পড়ালেখা ছাড়া আর কোনো ঢাল হিসেবে কিছুই নেই, পড়ালেখাই আছে শুধু। করলাম। বাসায় জানতো এই সময়? আপনার ফ্যামিলিতে টাচ দিতেন যে আমার প্রবলেম চলতেছে? এটা কি আমি মেজোটাকে বলতাম দূর এখনই তুই কোনো, তোমার শরীর খারাপ হবে, ও তো ইনোসেন্ট একটা মেয়ে আর কি। ফ্যামিলিতে বলা যায় কত কাহিনী করে কি হলো, সেটাই মাকে পর্যন্ত বলতে পারি না, লজ্জা লাগে বলার কিছু। তারপর তো 7 মাস ওই বাবুদেরকে রেখে আমি টেস্ট পরীক্ষা দিলাম, পড়লাম, সায়েন্সের পড়া এত কঠিন, বাবুদেরকে রেখে পড়লাম, টেস্ট দিলাম, দেখা যাচ্ছে 15 জন ফেল করছে। আমি তো ভেবে বলছি দূর, কপালেও নাই পড়ালেখা, আমি বলছি আমিও ফেল করছি, গিয়ে দেখি না আমি ভালো রেজাল্টই করছি। কি হয়ে গিয়ে জানি না, আল্লাহর রহমত ছিল, পাস করে গেলাম। বাবুরা হলো আপনার ফেব্রুয়ারিতে, আর আমার ইন্টার পরীক্ষা ছিল এপ্রিলে। এই 3টা মাসে কি পড়বো, বাচ্চা হয়েছে, আমি হাঁটতেও পারি না, সিজারে ছিল, কি বই পড়বো, 2টা বাচ্চা খাওয়াইতে। কত সালে এটা? 2011। ওকে। আর ওরা ফিটার খেত আর কি, একটা ফিটার খাইতো, ধুইতো না ধুইতো, আরেকজন ব্যাগ করে কান্না করে দিত। রেস্ট ছিল না, পিচ্ছি বাচ্চা, 20 মিনিট পর থেকে খাবার দেওয়া লাগতো, একদম ছোট ছিল। ফেরা হয়ে গেছে, ওদের বাসায় ছিলাম, কাজের মেয়ে নাই কোনো। আরাফাত আসে মাঝে মাঝে, একটু হেল্প করে থাকে, হয়ে গেছে, আর পাই না, সারা রাত একটুকু ঘুম নেই, 20 মিনিট পরই তারা উঠে যায় খাবার খাবে। 1 মাস গেল, 1.5 মাস গেল, আর 2 মাসও আমার পরীক্ষা, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 1.5 মাস গেছে, আর 1.5 মাস পর আমার পরীক্ষা। আম্মুরে বললাম আম্মু তুমি নিয়ে যাও, তারপর বাসায় চলে গেলাম। ওদেরকে পালতেছি, পড়তেছি, মানে ওই সময়টা ঘুম ছিল না। আবার বলি যা তুই জাহান্নামে যা, আমি পড়ে নেই, পরে তোরে আমি দেখবো, কই যাস কি করো। আমি ওর পুরা মাথা থেকে বাদ দিয়ে দিলাম, ভাবলাম যে বিদেশ আছে, বিদেশ করছে, বিদেশে আছে। ইন্টার পরীক্ষা দিলাম, বাবুদেরকে ছোট ছোট রেখেই পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিলাম। তারপর একটা শান্তি লাগলো যে না, একটা স্টেপ পার করছে, একটা নতুন একটা কিছু ধরছি, যেটা আমার সাথে কখনো কিছু করবে না, এত জ্বালাবে না, হতাশাও রাখবে না, পড়ালেখা যেটা। রেজাল্ট হলো, ভালো রেজাল্টই করলাম, মোটামুটি ভালো, ওরকম ভালো না, মোটামুটি করছে। এরপর আমি ধরছি আবার ওকে, এখন একটু ফ্রি হয়েছে, অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা, এরপর আবার শুরু করছে পিছনে লাগা। মানে আমি আমাদের বাসায় ছিলাম, সে কি করতো, 3 ঘন্টা, সারাদিনে 3 ঘন্টার জন্য আসতো, আইসা বাবুদের ফিটার গুলোকে অনেক কষ্ট করে যত্ন করে ধুইতো, 3 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, ফিটার ধুইতো, মুছতো, বাবুদের প্যান্ট গুলো ভাঁজ করে রাখতো, 2টা বাচ্চা অনেক জামাকে ভাঁজ করে রাখতো। আমি বলতাম কি আরে আমার জামাটা অনেক ভালো লাগতো, তো দোয়া আসতো, ভালো ছেলে। পরে কি করব, সুখী লাইফ, কিন্তু বাচ্চার কষ্টে মানে নিজে ব্যস্ত থাকতাম, বাট সুখী ছিলাম। পরে আবার কি করলাম, কেন জানি আবার
ওদের বাসায় আবার যাওয়া হলো, কন্টিনিউ, কোন একটা কারণে মনে নেই, মানে কন্টিনিউ থাকা হলো ওদের বাসায়। আপনি আপনার বাসায় এসেছিলেন কেন? মানে পড়াশোনা করার জন্য? পরীক্ষা ছিল না, ইন্টার পরীক্ষা, তার জন্য। যার পর থাকা হচ্ছে, তারপর আমি ওকে মানে রাতে ফোন দিতাম, কোথায় তুমি, ফোন ধরতো না, ভাবতাম ঘুমাই গেছে, কিন্তু সে ঠিকই 1:30টার দিকে ফোন ধরতো। আচ্ছা, আমার কথা হচ্ছে, সে, আমি বললাম কি করছো, বলে না এখানে ছিলাম, টিভি দেখছি। কনফিউশন হতো, 1 দিন আর 2 দিন সে প্রায় এমন করতো, কিন্তু এই সময়টা সে কি করে। আমি বাসায় গেলাম, হুট করে বাবু নিয়ে উঠে গেলাম ওদের বাসায়, আর তো যাচ্ছি না, সারাদিন থাকলাম, এখন সেও আমি যাতে বের হতে পারে না। তারপর আবার সে বুঝাইলো, দেখো আমাদের ড্রাইভারটাকে বাদ করে দিল, বাদ করবো, দেখো সারাদিন গাড়ি চালাতে হবে, সারা রাত গাড়ি চালাতে হবে, গাড়ি চালাবে সারা রাত, সারাদিন চালাবে, ভালো কথা। মানে আবার আমি সন্দেহ করলাম কি রাতের বেলায় সে কেন বাইরে থাকবে। আমি আচ্ছা তুমি ভালো করে বুঝাইলাম, এবার বললাম যে না, মিলে কথা নিব, ভালো করে জিজ্ঞেস করলাম, খুব মিল দেখালাম, যত্ন টত্ন, আমি বাচ্চা পালতাম, ওর যত্ন নিতাম, মায়ের যত্ন নিতাম, আমি নিজে পড়তাম, এটা চ্যালেঞ্জ ছিল আমার লাইফ ওই সময়টা একদম। তারপর হচ্ছে আমি ওকে খুব ভালো বিহেভ করলাম, যে তুমি আসলে কোথায় যাও বলো তো, বলে আসলে আমি ওই যে ডিজে অর্গানাইজ করে না, আমি তখন ডিজে বুঝতাম না, ডিজেটা কি শুনছি অনেকবার, বুঝতাম না। ডিজে ওখানে পার্টি থ্রো করলে অনেক টাকা আসে, তোমার 1.5-2 লাখ টাকা মতো আসে, তো আমি সেগুলো করি। মানে ডিজে পার্টি যারা করে না, মানে না আমি ঠিক আছে, আমি ডিজে জিনিসটা বুঝি। আচ্ছা, ডিজের পার্টি কেন থ্রু করবে? ও তো গাড়ি নিয়ে ড্রাইভ করছে, এখানে সাথে ডিজের সাথে ওর রিলেশনশিপ কি, ও সেটা আপনি জিজ্ঞেস করেননি? সেক্ষেত্রে ও কি আনসার দিয়েছে? আসলে কোয়েশ্চেন করছি, সাথে সাথে অ্যান্সার পাইছি, এই জন্য আমি আর অন্য কিছু পরে কোনো আপনি কোশ্চেনই করেননি? না।